আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। 10 মিনিট স্কুলের আজকে ভূগোলের ক্লাস, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রণালী এবং জলপথ সমূহ। এটা যেহেতু প্র্যাকটিক্যালি দেখে দেখে আমরা যদি মুখস্থ করতে পারি, তাহলে হচ্ছে এই পড়াটা আমাদের অনেক মনে থাকবে, এবং আমরা মুখস্থ না করে আমরা এটাকে আজকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো পৃথিবীতে প্রণালীগুলো হচ্ছে এমন এমন সূক্ষ্ম জায়গায় যেটা দেখানো অনেক বেশি কষ্টকর। বাট তারপরেও আমি চেষ্টা করছি যে প্রণালীটাকে কিভাবে হাতে এঁকে দেখানো যায়। ওকে, বাট এইখানে সব প্রণালী না, আমি প্রণালীগুলো হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে আসবো। তার আগে আমরা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছি, তারা কে কোথা থেকে যুক্ত হচ্ছি আমরা কমেন্ট করব। এবং আজকের ক্লাসটি কিন্তু আপনার অসম্ভব গুরুত্বপূর্ণ। আর আপনারা জানেন যে আমার ক্লাস মানেই হচ্ছে আপনার ম্যাপ, আর ম্যাপ মানেই হচ্ছে আপনাকে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন, কেননা এটা আপনাকে পরে কাজ দিবে। চাকরি পরীক্ষার আগে হোক বা যে কোনো মুহূর্তে, অর্থাৎ সারা বছর আপনাকে এইটা রেখে দিলে অনেক বেশি কাজ হবে। তো আমরা যে কাজটা করব, সবাই একটু কমেন্ট করি যে আমরা কে কোথা থেকে এই ক্লাসটিতে দেখতেছি। ওকে, সাদিক বলছে কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম, ভালো। আচ্ছা, তারপরে জিৎ কুমার বলছে হচ্ছে কেমন আছেন স্যার? জি, ভালো আছি। আচ্ছা, আমরা অনেকেই যুক্ত হচ্ছি, আমরা একটু কমেন্ট করব, তারপরেই আমরা মূল ক্লাসে চলে যাব। এবং আজকে বুঝতেই পারছেন ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে আপনারা বলবেন সাউন্ড টাউন্ড আমাদের সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, আর আমি একটু শেয়ার দেই, আপনারাও শেয়ার দিবেন এখনই। তাহলে আমরা শেয়ার দিব এখনই। আর যারা যুক্ত হচ্ছি তারা একটু কমেন্ট করি। আচ্ছা, প্রণালী কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনারা বুঝতে পারেন, কেননা প্রণালী থেকে আপনার শুধু যে মাত্র ভূগোলে প্রশ্ন আসে এমনটা না, আন্তর্জাতিকটাও যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে কিন্তু আপনার প্রণালী বুঝতে হবে। প্রণালীতে অনেক, মানে প্রণালী হোক বা সমুদ্র পথগুলো হোক, এটা নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনার বৈশ্বিক যে পরাশক্তিগুলো আছে তাদের মধ্যে কিন্তু আপনার বেশ দ্বন্দ্ব বিদ্যমান। সুতরাং বৈশ্বিক রাজনীতি বুঝতে হলেও আমাদের এই জলপথ গুলোকে বুঝতে হবে কেন গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা কমেন্ট করে তারপরে মূল ক্লাসে চলে যাব। আর যারা যুক্ত এই মুহূর্তে হচ্ছি তারা একটু কমেন্ট করব যে আমরা কোথা থেকে দেখছি। যে কাজটা করতে পারি আমরা, রিমা বলছে দিনাজপুর থেকে। আচ্ছা, রাজ বলছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আরেকটু শেয়ার দিব, প্রত্যেকের টাইম লাইনে আমরা ক্লাসটি শেয়ার দিয়ে রাখি, কারণ আমি আগেই বলছি যে প্রণালীর ক্লাস মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা একটু শেয়ার দিয়ে তারপরে আমরা মূল ক্লাসে যাব। আচ্ছা, এই মুহূর্তে আমরা প্রায় 250 জন আছি। আচ্ছা, তার আগে আমরা একটু যে কাজটা করব, দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে একটা মানচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, এইদিকে একটা, এই পাশে একটা, এটা আপনারা মনে হয় দেখে বুঝতে পারছেন এটা কোন অঞ্চলের মানচিত্র। ওকে, আর এর পাশাপাশি আমি প্রথমে দেখাই যাব হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ সমূহ। তো তার আগে আমরা একটু অনেক অনেক কমেন্ট করব। আহ আর এই ক্লাসটি আমরা দেখতেছি হচ্ছে 10 মিনিট স্কুলের পেজ, ইউটিউব এবং হচ্ছে 10 মিনিট স্কুল জবস সহ অন্যান্য পেজ থেকে। আপনারা যারা বিসিএস এর ফুল কোর্স করতে চান প্রিলিমিনারি, তারা কিন্তু আপনারা 10 মিনিট স্কুলের আমাদের যে প্রোগ্রাম সমূহ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। এবং এই মুহূর্তে আপনাদের জন্য সার্চ চলতেছে, আপনারা দেখবেন সেটা আমাদের কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা 10 মিনিট স্কুলে যুক্ত হতে পারেন। আচ্ছা, তাহলে আজকে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তার আগে আমি আপনাদেরকে একটা বড় ম্যাপ দেখাবো। এটা দেখে মনে হয় আপনারা খুব বেশি কিছু একটা বুঝতে পারতেছেন না, বাট প্রথমে আমি একটু বড় ম্যাপে দেখাবো, সেই বড় ম্যাপ থেকে আমরা জুম করে আমরা হচ্ছে এই জায়গাগুলো দেখাবো। ওকে, এবং আগেই বলছি যে প্রণালী অনেক সূক্ষ্ম, এটা দেখানো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বাট তারপরে একটু আমরা দেখি এই মানচিত্রটা, এটা হলো পৃথিবীর মানচিত্র, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কিনা সবাই? আচ্ছা, এই মানচিত্রটা হচ্ছে পৃথিবীর একটা এক্সাক্ট মানচিত্র, তবে এটা কিন্তু আপনার ত্রিমাত্রিক মানচিত্র না। পৃথিবীটা যেহেতু গোল, তো গোল তো আমাকে দেখানো সম্ভব হবে না, আমরা দেখাবো এটা হচ্ছে একটি দ্বিমাত্রিক মানচিত্র। আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রে হচ্ছে আপনারা দেখেন কয়েকটি গুরুত্বপূর্ণ সাগর আমি যদি দেখাই, তাহলে আপনাদের প্রথমে বলবো পৃথিবী যেহেতু গোল সেহেতু একটু বলি আপনাদের, এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা অর্থাৎ পশ্চিম দিকে, এটা হলো প্রশান্ত মহাসাগর, আমরা দেখছি কিনা, এটা হলো প্রশান্ত মহাসাগর। আর পৃথিবী যেহেতু গোল সেহেতু এই পাশটাও প্রশান্ত মহাসাগর, মানে আপনি এইভাবে মিলে দিবেন। ওকে, এটি হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। আর আমরা যদি দেখি যে মাঝখান থেকে
পৃথিবীতে এস আকৃতি, দেখেন যে এস আকৃতি যে সাগরটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগর। ওকে, প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর, আর আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এই যে ভারত আমরা দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে আপনার ভারত মহাসাগর। ওকে, এখন এই ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ যে অংশটি আছে একেবারে অ্যান্টার্কটিকার তীরবর্তী অল্প একটু জায়গা জুড়ে, এই যে সোজা করে আমরা দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে আপনার সাউথ ওশান, অথবা এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টার্কটিক ওশান, অথবা হচ্ছে আপনার আহ এটি হচ্ছে আপনার সাউথ ওশান, মানে হচ্ছে দক্ষিণ মহাসাগর। ওকে, দক্ষিণ মহাসাগর হচ্ছে এইটা। অর্থাৎ দক্ষিণ মহাসাগরকে অনেকে মহাসাগর না বলতেও নারাজ, কেননা পৃথিবীতে মহাসাগর বলতে অনেকে এই তিনটাকেই বুঝে, সেটা হচ্ছে প্রশান্ত, আটলান্টিক এবং হচ্ছে ভারত মহাসাগর। ওকে, এই তিনটাকেই অনেকে মহাসাগর বলে মানেন। বাট তারপরেও হচ্ছে আপনার এই তিনটার অপভ্রংশ যদি আমরা বলি, অর্থাৎ প্যাসিফিকের সাউথ অংশ, আটলান্টিকের সাউথ অংশ এবং হচ্ছে ইন্ডিয়ান ওশানের সাউথ অংশ মিলে এই জায়গাটায় যে মহাসাগর আছে, একটি অগভীর মহাসাগর, যার নাম হলো সাউথ ওশান বা দক্ষিণ মহাসাগর। ওকে, এবার দেখি তাহলে আমরা উত্তর মহাসাগর কোনটা। আচ্ছা, এটাও ঠিক একই অবস্থা, অর্থাৎ আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের উপর দিকে, একেবারে রাশিয়া, উপরের দিকে হচ্ছে রাশিয়া, তারপরে এদিকে গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কা জুড়ে উপরের দিকে যে মহাসাগরটির অবস্থান, এটাও একটা অগভীর মহাসাগর, যাকে বলা হয় উত্তর মহাসাগর। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে উত্তর মহাসাগর। ওকে, এটি হচ্ছে উত্তর মহাসাগর। এই পাঁচটি হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি মহাসাগর। এখন পৃথিবীতে এই যে যে জলপথ গুলো কি, দেখেন যে আপনারা বুঝতেই পারছেন, পৃথিবীতে যে বাণিজ্য হয় সেই বাণিজ্যের সিংহভাগ হয় হচ্ছে আপনার জলপথ দিয়ে, এবং জলপথ হচ্ছে আপনার সব থেকে সহজলভ্য হওয়ার কারণে, আমি কিন্তু প্রণালীতে একটু পরে আসবো। ওকে, প্রণালীতে পরে আসবো, আপনাদেরকে প্রথমে একটু ব্রিফ দিয়ে নেই, তারপরে আমরা ভিতরে যাব। আচ্ছা, এখন দেখেন যে পৃথিবীতে এই বাণিজ্যটা সব থেকে সহজ হয় হচ্ছে আপনার জলপথে, সব থেকে সহজলভ্য হওয়ার কারণে এই জলপথ পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ। এখন এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনার দেশে দেশের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান হয়ে থাকে। দেশের মধ্যে একটা দেশ দেখবেন যে আপনার অনেক বেশি যারা সুবিধা পায় তারা কিন্তু আপনার খুব সহজে ধনী হয়ে যায়। যদি আমি বলি যে শুধুমাত্র একটা জলপথ থাকার কারণে, মানে একটা গুরুত্বপূর্ণ জলপথের তীরে অবস্থিত হওয়ার কারণে, মনে করেন যে মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত সিঙ্গাপুর অথবা হচ্ছে আপনার যেটাকে বলা হয় মালয়েশিয়া, এরা কিন্তু ধনী। বুঝতেই পারছেন, মানে একটা জলপথ একটা দেশকে কতটা ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে, সেটা আমরা দেখতে পাই। যদি আমরা দেখি মিশরের ক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র একটা সুয়েজ খাল একটা জলপথ, অথচ সুয়েজ খালের কারণে কিন্তু আপনার মিশর একটা বড় ধরনের রেভিনিউ পেয়ে থাকে। ঠিক আছে, হয়তোবা ইস্তানবুল, যেটাকে আমরা তুরস্ক বলি, তুরস্ক কিন্তু আপনার 2023 সালে যখন হচ্ছে লুজান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তখনও কিন্তু তুরস্ক আন্তর্জাতিক ভাবে একটা গুরুত্ব পাবে। যদি আমরা দেখি ব্রিটিশ উপনিবেশ বা ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টার একটা ছোট ভূখণ্ড, অথচ শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ জলপথের তীরে অবস্থিত হওয়ার কারণে এটা কিন্তু প্রচুর পরিমাণে আয় করে থাকে। ঠিক আছে, ঠিক আমেরিকা অঞ্চলে দেখেন যে পানামা খালের তীরে পানামা অবস্থিত হওয়ার কারণে এই পানামা দেশটা কিন্তু আপনার অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখে। তার মানে পৃথিবীতে এই জলপথগুলো কতটা পরিবর্তন নিয়ে আসছে আমি একটু সেটা দেখাবো। আচ্ছা, আমি একটু প্রথমে আসি। প্রথমে আমাদের যেই জলপথটির কথা বলতেই হবে, দেখেন পৃথিবীতে বাণিজ্যের জন্য কয়েকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রচুর পরিমাণে বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ আটলান্টিক ওয়ে। এটি হচ্ছে আপনার উত্তর আটলান্টিক সমুদ্রপথ। আপনারা বুঝতেই পারছেন আটলান্টিক মহাসাগর বিশাল, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত দক্ষিণ আমেরিকা পর্যন্ত মাঝখানে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এস আকৃতির। ওকে, এই আটলান্টিক মহাসাগরের মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগর, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। আচ্ছা, কেন সমুদ্রপথ? এটা দেখেন যে বিকজ এর তীরে অবস্থিত হচ্ছে আপনার এইদিকে হচ্ছে ইউরোপ মহাদেশ, এইদিকে হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ। তো বুঝতেই পারছেন নর্থ আমেরিকা এবং ইউরোপ, এপাশে আফ্রিকা, সাউথ আমেরিকা তো আছেই। এই কারণে হচ্ছে আপনার পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জলপথ হলো নর্থ আটলান্টিক পথ। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীতে সমুদ্র চলাচলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পথ হলো এইদিকে সুয়েজ খাল পথ। সুয়েজ খাল পথ বলতে বোঝানো হয় এই নর্থ আটলান্টিক থেকে যে জাহাজগুলো জিব্রাল্টার প্রণালী হয়ে এইদিকে সুয়েজ খাল হয়ে এই পথে আসে, অর্থাৎ ভারত বা প্রাচ্য অথবা চায়না অথবা এইদিকের যে আপনার জাপান এই অঞ্চলে আসে, এই পথটাকে বলা হয় হচ্ছে বৃহত্তর ভাবে সুয়েজ খাল পথ।
এটি হলো পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। ওকে, আচ্ছা আমরা আরেকটা পথ দেখি, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক, আর এই পাশে হচ্ছে আপনার উত্তর বা প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর। ওকে, এই পথটা দেখেন, এই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর, এখান থেকে একটা সময়ে বাণিজ্য জাহাজ চলাচল করতো দক্ষিণ দিক দিয়ে। দক্ষিণ দিক দিয়ে মানে কিভাবে দেখেন, আমি যদি দেখি, ধরেন ইউরোপ থেকে একটা জাহাজ যদি এইদিকে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে আসতে চায়, তাহলে সেই জাহাজটি, ধরেন আপনার ইংল্যান্ড থেকে একটি জাহাজ আসবে লস অ্যাঞ্জেলেসে, তাহলে সেটা কিভাবে আসতে হতো একটা সময়, অর্থাৎ বিফোর পানামা খাল, এই জাহাজটি একেবারে উত্তর আটলান্টিক থেকে ঘুরে আসতে হতো দক্ষিণ আটলান্টিক। দক্ষিণ আটলান্টিকে দেখেন যে এই দিকে এসে এই দুই আমেরিকা মহাদেশের একেবারে লাস্ট বিন্দুকে বলা হয় হচ্ছে হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপ ঘুরে হচ্ছে একটা জাহাজকে এইভাবে আসতে হতো, এইভাবে আসতে হতো। দেখছেন কিনা কত পথ ছিল, দেখেন কত পথ ছিল, হচ্ছে এইভাবে করে আসতে হতো। কিন্তু আমরা জানি যে পানামা খাল খনন হয় 1910 সালে, 10 সালে কিনা, একটু সাল ভুল হতে পারে, অনেকদিন আগে পড়াইছি, আপনারা এটা কারেক্ট করে নেবেন। আচ্ছা, পানামা খাল খননের পরে কি হয় দেখেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে আমাকে যদি নিউ ইয়র্ক থেকে বাণিজ্য করে এইদিকে লস অ্যাঞ্জেলসে আনতে হয় কোনো জাহাজ, তাহলে শুধুমাত্র এইদিকে দেখেন ওয়াশিংটন অথবা নিউ ইয়র্ক, এটা ধরেন নিউ ইয়র্ক শহর, এখান থেকেও কিন্তু আপনার এই পথটা ঘুরে লস অ্যাঞ্জেলেসে আসতে হতো। সো আমেরিকা দেখলো যে আমাকে একটা জাহাজ যদি আমরা একটা খাল যদি খনন করতে পারি সব থেকে সংকীর্ণ জায়গাটিতে, তাহলে কি হবে, এই বাণিজ্য খুবই সহজ হয়ে যাবে এবং যোগাযোগ কয়েক গুণ হচ্ছে আপনার কমে যাবে। সো বুঝতেই পারছেন, মাঝখান থেকে এইখানে যখনই হচ্ছে পানামা খাল খনন করলো, তখনই কিন্তু আপনার এই যোগাযোগটা কত সহজ হয়ে গেল। দেখেন এই যে দেখছেন কি, এটি হচ্ছে আপনার পানামা খাল। তাহলে একটি খাল, এটি পানামা খালও একটি পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ। ওকে, যেখান থেকে আটলান্টিকের সাথে প্রশান্ত মহাসাগরের মধ্যে বাণিজ্য যোগাযোগ খুবই সহজভাবে হয়। এটি হচ্ছে একটি সমুদ্র পথের গুরুত্ব। ওকে, আমরা বুঝতে পারছি দেখেন, তাহলে এই পথটি কিন্তু আপনার তাহলে অগুরুত্বপূর্ণ হয়ে গেল, সেটি হচ্ছে হর্ন অন্তরীপের গুরুত্ব কিন্তু কমে গেল বিকজ অফ পানামা খাল। আমরা বুঝছি কিনা, এটি হচ্ছে একটি সমুদ্র পথের গুরুত্ব এভাবে করে বাড়ে বা কমে। আচ্ছা এবার দেখি আমাদের অঞ্চলটা, অর্থাৎ যেখানে বাংলাদেশ, ভারত অবস্থিত, অথবা প্রাচ্যের চায়না, জাপান এগুলো অবস্থিত, এই দিকের সাথে ইউরোপের মূল ভূখণ্ড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরোপ। এই ইউরোপের মূল ভূখণ্ডের সাথে যখন আমাদের এই প্রাচ্যের দেশগুলোর বাণিজ্য হতো, দেখেন আমরা কিন্তু খুব বেশি দূরে নয়, মানে কি, এই হচ্ছে আপনার ইউরোপ, এই যে হচ্ছে ইস্তানবুল, দেখেন ইউরোপের লাস্ট প্রান্ত যদি আমি বলি, এটা যদি ইস্তানবুল হয়, এটা হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটিতে, পার্পল কালারে। ওকে, এখান থেকে যখন জাহাজগুলো আমাদের এই অঞ্চলে আসতো, তখন কিভাবে আসতো, অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি যে 1869 সালে সুয়েজ খাল খননের আগে কিভাবে আসতো। সুয়েজ খাল খননের আগে কিন্তু এই জাহাজগুলো, ধরেন ইউরোপের, এটা ফ্রান্স, এটি হচ্ছে ইংল্যান্ড। ওকে, এই ফ্রান্স বা ইংল্যান্ড থেকে অথবা নরওয়ে থেকে অথবা জার্মানি থেকে একটি জাহাজ যদি আমাদের এই বাংলাদেশ বা ভারতে আসতে হতো, তাহলে তাকে এদিকে এদিকে দেখেন পর্তুগাল, স্পেন, ওকে, এদিকে হচ্ছে আপনার উত্তর আটলান্টিক মহাসাগর, এদিকে আফ্রিকা উপকূল, এই আফ্রিকা উপকূল ঘুরে দেখেন একটি জাহাজ আসতো হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে, এটা হচ্ছে কেপ টাউন। ওকে, এই কেপ টাউনের একেবারে দক্ষিণ দিকে যে একটি অন্তরীপ আছে, সেই অন্তরীপের নাম হলো কেপ অফ গুড হোপ। দেখেন এটা নাম হচ্ছে কি, কেপ অফ গুড হোপ। কেপ মানে হচ্ছে অন্তরীপ, কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপ ঘুরে আসতো, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে উত্তম আশা অন্তরীপ। ওকে, তাহলে সুয়েজ খাল খননের পূর্বে এই ইউরোপ থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে ইউরোপে জাহাজগুলো কিভাবে ঘুরে যেতে হলো আপনার এই কেপ অফ গুড হোপ ঘুরে। ওকে, এই কেপ অফ গুড হোপ ঘুরে একটি জাহাজকে এইভাবে করে ভারতে আসতে হতো, দেখেন কত কষ্ট, অথবা এখান থেকে বাংলাদেশে যেতে হতো এইভাবে, অথবা এখান থেকে চায়না বা জাপানে যেত এইভাবে ঘুরে। দেখছেন কত কষ্ট হচ্ছে চায়না। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম, যদি এটা না করে যদি এমনটা হলো যে সুয়েজ খাল খনন, সুয়েজ খালটা কোথায় দেখেন, এটা হচ্ছে রেড সি, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে ভূমধ্য সাগর, যেটাকে বলি আমরা হচ্ছে মেডিটেরেনিয়ান সি। আচ্ছা, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। এখন এখানে হচ্ছে ইউরোপ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউরোপ, আফ্রিকা এবং অ্যারাবিয়ান উপকূল।
এর মাঝখানে হচ্ছে কি বলতো, এটি হচ্ছে মেডিটেরিয়ান সি। ওকে, এখান থেকে একটা খাল খনন করা হলো, যেই খালটি কিভাবে দেখেন যে সেই খালটি নাম হচ্ছে সুয়েজ খাল। এই যে হচ্ছে সুয়েজ খাল, যেটি হচ্ছে ফ্রান্স খনন শুরু করছিল, যদিও ফ্রান্স শেষ করতে পারে নাই অলাভজনক মনে করে। এটা কিন্তু পরবর্তীতে শেষ করছে হচ্ছে ব্রিটেন। তার মানে ব্রিটিশ উপনিবেশ ইজিপ্ট বা মিশরে কিন্তু আপনার ব্রিটিশরা এই খালটি খনন করে। এখন দেখেন এই খালটি খনন, এটা হচ্ছে একটা খাল যার নাম হলো সুয়েজ খাল। এখন যেহেতু গালফ অফ সুয়েজ থেকে এইদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি কে যুক্ত করছে, মানে ভূমধ্যসাগরকে যুক্ত করছে, বিধায় এর নাম হলো সুয়েজ খাল। গালফ অফ সুয়েজ থেকে আসছে সুয়েজ খাল। ওকে, এখন দেখি আমরা এই খালটি খননের পরে কি হয়ে গেল। দেখেন এই খালটি যখন খনন হয়ে গেল, তখন এই রেড সি দিয়ে জাহাজগুলো কত সহজে ভারতে চলে আসলো। দেখেন ভারতে বা বাংলাদেশে বা এই যে হচ্ছে ইউরোপ, দেখছেন এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপের আরেকটা পথ, দেখছেন এটা হচ্ছে আরেকটা পথ, ধরেন ইংল্যান্ডে। তাহলে সুয়েজ খাল পথ, তাহলে এই যে খালটি ধরেন ফ্রান্স থেকে এখন জাহাজটি কিভাবে আসবে, বা ইংল্যান্ড থেকে জাহাজটি হচ্ছে এইভাবে জিব্রাল্টার প্রণালীতে ঢুকে সুয়েজ খাল পথ দিয়ে এই ভারত অথবা ঘুরে বাংলাদেশে প্রবেশ করবে। কত সহজ। অথবা এখান থেকে চায়না থেকে ইউরোপের সাথে বাণিজ্য হবে এই পথটা দিয়ে, কত সহজ হয়ে গেল। অথচ আগে কত পথ ঘুরে আসতে হতো আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কেপ অফ গুড হোপ। তার মানে যখনই সুয়েজ খাল খনন হয়ে গেল, তখনই এই কেপ অফ গুড হোপ বা সাউথ আফ্রিকার গুরুত্ব কমে গেল, তার মানে মিশরের গুরুত্ব বেড়ে গেল, দেখছেন। এবং আমরা জানি যে এই সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়েই কিন্তু মিশরকে যুদ্ধ করতে হয়েছে, এবং সেই যুদ্ধের নাম কিন্তু আরব ইসরায়েল যুদ্ধ। আপনারা জানেন যে যার একদিকে ছিল হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, সরি ফ্রান্স, ব্রিটেন এবং হচ্ছে আপনার ইসরায়েল, এবং অন্য দিক থেকে হচ্ছে আপনার ছিল হচ্ছে আপনার, এটা হচ্ছে আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ 1956 সালে হয়। অর্থাৎ মিশরকে এই সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনার যুদ্ধ করতে হয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের মিলিত বাহিনীর সাথে। এবং সেই যুদ্ধে কিন্তু যদিও মিশর পরাজিত হয়, বাট তারপরে কিন্তু আপনার এই ইয়াটাকে হচ্ছে আপনার আন্তর্জাতিকীকরণ করা হয়। ভুল বললাম, মানে জাতীয়করণ করা হয়। মানে হচ্ছে 1956 সালে হচ্ছে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এই সুয়েজ খালকে জাতীয়করণ করে। তার মানে বুঝতে হবে 56 সালের আগে, অর্থাৎ 1869 সাল থেকে 1956 পর্যন্ত এই খালটি ব্যবহার করতে পারতো সবাই। এটি ছিল একটা আন্তর্জাতিক খাল, কিন্তু এরপরে হয়ে গেল একটা জাতীয় খাল। মানে জাতীয়করণ করে এর অর্থ হচ্ছে এখান থেকে জাহাজ নিতে হলে আপনাকে মিশরীয় কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ঠিক আছে, আমরা বুঝছি কিনা, এটি হচ্ছে আপনার জাতীয়করণ বলা হয় এটাকে। অর্থাৎ এটা নিয়ে যুদ্ধও হয়েছে। ঠিক আছে, এবার যদি দেখি আমরা এই দিকটা, দেখেন আর একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ একেবারে সংকীর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটি হচ্ছে ইউক্রেন। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন, এটা হচ্ছে ইউক্রেনের এই দিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্রিমিয়া। ওকে, এটি হচ্ছে আজভ সি, এইদিকে রাশিয়া। ওকে, আর এই যে মাঝখানে হচ্ছে আপনার ব্ল্যাক সি। ওকে, ব্ল্যাক সি এইদিকে হচ্ছে তুরস্কের ইস্তানবুল, এবং এখানে হচ্ছে বসফরাস প্রণালী, এদিকে হচ্ছে আপনার আরেকটা সাগর, এদিকে আরেকটা সাগর। দেখেন এখান থেকেও জাহাজগুলো বাইরে বের হয়। অর্থাৎ ইউক্রেন, ইউরোপের মূল ভূখণ্ড, এদিকে রাশিয়া, এদিকে টার্কি, ঠিক আছে, এদের জাহাজগুলো হচ্ছে এই পথ দিয়ে এই মেডিটেরিয়ান সি দিয়ে বিভিন্ন জায়গায় প্রবেশ করে। এটা একটা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এইটা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি বসফরাস প্রণালী পথ। ঠিক আছে, এই আচ্ছা আমরা আরেকটা প্রণালী দেখি। দেখেন মাঝে মাঝে কিছু কিছু প্রণালী অথবা কিছু কিছু, যখন যেখানে প্রণালী নাই সেখানে খাল খনন করে হলেও এই পথগুলোকে সহজ করা হয়। যদি একটু দেখি আমরা এই দিকটা, দেখেন এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, অর্থাৎ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। ওকে, অর্থাৎ নরওয়ে, ফিনল্যান্ড, সরি নরওয়ে এবং সুইডেন, এটাকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এই এর মাঝখানে দেখেন যে এটাকে এইদিকে হচ্ছে রাশিয়ার গালফ অফ ফিনল্যান্ড, এদিকে হচ্ছে বাল্টিক স্ট্রেট, এদিকে হচ্ছে বাল্টিক সি। ওকে, মাঝখানে দেখেন এটা হলো নরওয়ে এবং ব্রিটেন, এর মাঝখানে এটাকে বলা হয় নর্থ সি বা উত্তর সাগর। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু একটা উপদ্বীপের মতো করে আছে ডেনমার্ক। ডেনমার্ক একটা উপদ্বীপ। তার মানে জাহাজগুলো এখান থেকে যখন এইদিকে নর্থ সিতে প্রবেশ করবে, তখন জাহাজগুলোকে এই পথ দিয়ে এইভাবে ঘুরে এইদিকে আসতে হয়। এটা একটা, এইটুকু পথ ঘুরলেই হচ্ছে আপনার 460 কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। তার মানে মাঝখান থেকে এইদিকে ডেনমার্ক আর জার্মানির মাঝখানে এখানে একটা খাল খনন করে দিল জার্মানি, এবং সেই খালটির নাম হচ্ছে আপনার কি বলতো, সেটির নাম হচ্ছে আপনার গ্র্যান্ড খাল। না না, ভুল বললাম, গ্র্যান্ড খাল না, এটি হচ্ছে
ডেনমার্ক এবং হচ্ছে জার্মানির মাঝখানে যে খালটি আছে সম্ভবত কিয়েল খাল, হ্যাঁ কিয়েল খাল বলা হয়। এই কিয়েল খাল খননের পরে কি হয়ে গেল দেখেন, যে বাল্টিক সি থেকে একটা জাহাজ সহজে নর্থ সিতে প্রবেশ করবে, মাঝখানে ডেনমার্ক এবং জার্মানির সীমান্ত দিয়ে একটি খাল, ঠিক আছে। এবং এতেই সামান্য এইটুকু না ঘুরলেই দূরত্ব 460 কিলোমিটার কমে গেল। চিন্তা করছেন তাহলে এত বড় পথ কয়েক হাজার কিলোমিটার কমছে, আমরা এটা বুঝতে পারি। এটি হচ্ছে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে এই জলপথ গুলো খুব সহজ করছে, ঠিক আছে। এবার একটু দেখি আমরা এই দিকে আসলে, দেখেন এইদিকে আসলে এটা হচ্ছে চায়না, এদিকে তাইওয়ান, এটা হচ্ছে জাপান, ওকে। এদিকে পূর্ব চীন সাগর, এদিকে রাশিয়ার এই প্রান্ত। আচ্ছা এই পথটা দিয়ে এইখানকার গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে, সেটা হচ্ছে মালাক্কা প্রণালী এবং সাউথ চায়না সি। কেন স্ট্র্যাটেজিক্যালি এটা গুরুত্বপূর্ণ দেখেন, বিকজ যদি এই ভারত মহাসাগর দিয়ে কোন জাহাজ যদি প্রশান্ত মহাসাগরে ঢুকতে হয় তাহলে তাকে এই পথটা ব্যবহার করতে হয়। অর্থাৎ এখান থেকে শুরু করে এটা হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার পাশে এই যে শুরু হচ্ছে মালাক্কা প্রণালী, ওকে। এরপরে সিঙ্গাপুর প্রণালী, এই পথ দিয়ে হচ্ছে এখানে শুরু হচ্ছে সাউথ চায়না সি। এটা হচ্ছে ফিলিপিন্স, তাইওয়ান, চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ওকে। এর মাঝখানে এই যে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাগরটির নাম হচ্ছে সাউথ চায়না সি। আপনারা জানেন যে বিশ্বের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সাউথ চায়না সি। এখন দেখেন এই সাউথ চায়না সিতে প্রবেশ করতে হলে, অথবা সাউথ চায়না সি তো আপনার আবার প্রশান্ত মহাসাগরের একটি অংশ, ওকে। এইদিকে অবস্থিত পৃথিবীর সমৃদ্ধ দেশগুলো অর্থাৎ চায়না, কোরিয়া, জাপান, এইদিকে হচ্ছে আপনার রাশিয়ার যেটাকে বলা হচ্ছে এশিয়া অঞ্চল, আর অপর প্রান্তে গেলে হচ্ছে কানাডা, ইউএসএ। সো এটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। সো এখানে যদি আপনি প্রবেশ করতে হয় অর্থাৎ ভারত মহাসাগর অথবা সুয়েজ খালের যে পথটা যদি আমরা মালাক্কা প্রণালী দিয়ে এইদিকে হিসাব করি, তাহলে এটা কিন্তু আপনার সাউথ চায়না সি দিয়ে প্রবেশ করতে হবে। যেহেতু চায়নার নামে একটি সাগর, যদিও চায়নার একার না, এখানে প্রায় 6টা দেশ আছে দেখেন, চায়না, তাইওয়ান, ফিলিপিন্স, ভিয়েতনাম, ওকে। তারপরে হচ্ছে আপনার এদিকে আছে হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ওকে। এদের তীরে অবস্থিত হচ্ছে আপনার সাউথ চায়না সি। বাট বুঝতেই পারছেন এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে চায়না। তো এখানে চায়না নিয়ন্ত্রণটা বেশি, এটাই স্বাভাবিক। তো এই সাউথ চায়না সি দিয়েও বিশ্বের বিশাল একটা বাণিজ্য হয়ে থাকে, এবং সেটা নাকি প্রায় 60% বাণিজ্য হয়ে থাকে। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে যান নিয়ন্ত্রণের যে জায়গাটি আছে সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে এবার একটু আমরা জুম করে আজকের লেকচারের ভিতরে যাব, ঠিক আছে। এবং মাঝখানে যদি আমার মানচিত্র লাগে আমি আবারও নিয়ে আসতে পারবো। তো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার পৃথিবীর গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। একটু উত্তর দিকে দেখাই, উত্তর দিকটাও কিন্তু আপনার সামনে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই যে চায়না, আপনারা দেখতে পাচ্ছেন চায়না চাচ্ছে যে সে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকবে তাই না, এই দক্ষিণ দিয়ে আসতে হবে তাই না, শুধুমাত্র আমি যদি এই পথটা দিয়ে উপর দিকে ঘুরে যাই, এটা হচ্ছে বেরিং প্রণালী, এই বেরিং প্রণালী দিয়ে এদিকে হচ্ছে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, এই পথটা দিয়েও চায়না পৃথিবীতে বাণিজ্য করতে চায়। এটি হচ্ছে বেরিং প্রণালী দিয়ে। এবং চায়না যে এই পথটাকে ব্যবহার করতে চায়, রাশিয়া, এদিকে হচ্ছে আলাস্কা, এর মাঝখানে হচ্ছে বেরিং প্রণালী, এই বেরিং প্রণালী দিয়ে উত্তর সাগর দিয়ে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে পোলার সিল্ক রোড, ওকে। চায়না সামনে এটাও ভেবে রাখছে যে এভাবে করে সে সামনে এটাকে ব্যবহার করবে। এটার নাম হচ্ছে পোলার সিল্ক রোড বলা হয়, রুট বা রোড, রোড না এটা রুট, পোলার সিল্ক রুট বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সমুদ্র পথ আমরা দেখতে পেলাম। এখন আমরা এটাকে জুম করে ভিতরে যাব। তবে তার আগে দেখে আপনাদের কি অবস্থা, আমরা যারা যুক্ত হচ্ছি এই মুহূর্তে আসি আমরা সবাই, ক্লাসটি একটু শেয়ার দিব। এবং আপনারা যারা 10 মিনিট স্কুলের বিভিন্ন কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। বিশেষ করে আমাদের বিসিএস এবং জবস যে কোর্সটা আছে, এখানে আপনারা বিসিএস প্রাইমারি বা অন্যান্য জবস এর জন্য আপনারা ক্লাসের জন্য এখানে ভর্তি হতে পারেন। আমাদের যারা ক্লাস নেন অনেকেই হচ্ছে বিসিএস ক্যাডার, এবং বাকিরা অবশ্যই অভিজ্ঞ টিচাররা এখানে যুক্ত হচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ম্যাথের জনপ্রিয় টিচার খাইরুল স্যার কিন্তু আমাদের 10 মিনিটের সাথে যুক্ত হয়েছেন, সুতরাং আপনারা আমাদের ক্লাসগুলো যুক্ত হতে পারেন। আচ্ছা এখন আমরা একটু জুম করে ভিতরে যাব। তার আগে আমরা একটু কমেন্ট করে রাখবো, এবং অবশ্যই ক্লাসটিতে আমরা লাইক দিব, শেয়ার দিব, এবং প্রচুর পরিমাণ কমেন্ট করব আমরা সবাই। আচ্ছা সাউন্ড কি ঠিক আছে আজকে? আচ্ছা আমরা একটু ভিতরে যাব, তবে এই মনসিটরটা আমরা সরাই ফেলবো এখন।
আচ্ছা, একটু আমরা দেখি। আমরা প্রথমে আসবো যে অঞ্চলটিতে, সেটি হচ্ছে আমেরিকা থেকে শুরু করি। ওকে, আমেরিকা থেকে শুরু করি, এরপর আস্তে আস্তে করে আমাদের ইউরোপ, ইউরোপ থেকে ভারতীয় অঞ্চলে যাব। আচ্ছা, তার আগে একটু আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো, আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন মানচিত্রে, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। ওকে, এটি হলো উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা। আর এখানে হলো ইউএসএ, ইউএসএ। আচ্ছা, আপনারা জানেন যে ইউএস এর এই দিকটা, ইউএস এর এই দিকটায় যে প্রদেশটা আছে একেবারে লাস্টের দিকে দক্ষিণ দিকে যে প্রদেশ, সেই প্রদেশের নাম হলো ফ্লোরিডা, ফ্লোরিডা। ওকে, আর এই ফ্লোরিডা থেকে একটু দূরে গেলেই হচ্ছে একটা দেশ, দ্বীপ দেশ, এবং সেই দ্বীপটার নাম হলো কিউবা। এটি হচ্ছে কিউবা। আপনারা জানেন যে ফিডেল ক্যাস্ট্রোর দেশ হচ্ছে আপনার কিউবা। ওকে, আচ্ছা এবার দেখি, আমরা শুধুমাত্র প্রণালী পড়াবো এমন না, আপনাদের ম্যাপের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে এখানে। আচ্ছা, এরপর দেখেন এইটা হলো মেক্সিকো। আমরা জানি রাষ্ট্রের নাম হচ্ছে কি মেক্সিকো। ওকে, আচ্ছা পৃথিবীতে দুই ধরনের উপসাগর আছে, একটা হলো গালফ, একটা হচ্ছে বে। দুইটাই উপসাগর, বাট গালফ কোনটা এবং বে কোনটা এটা একটু দেখাই দিই আপনাদের। দেখেন এইখানটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে মেক্সিকো। ওকে, আর এটা হচ্ছে মধ্য আমেরিকার বাকি যে 7টা দেশ আছে সেগুলো হচ্ছে এইখানে অবস্থিত। এটা হচ্ছে মধ্য আমেরিকা, আর এটা হচ্ছে কিউবা। ওকে, এইখানে দুইটা সাগর একটু আপনার দেখাই। এই মেক্সিকোর পাশে, মেক্সিকো এবং ইউএসএ এর পাশে এই দিকে যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো। তাহলে গালফ মানে হলো উপসাগর, গালফ মানে হলো কি বলতো উপসাগর। আবার যখন আমি বলবো বে অফ বেঙ্গল, তাহলে বে মানেও কিন্তু উপসাগর। তাহলে আমি একটাকে গালফ বললাম, একটাকে বে বললাম, কোনটা গালফ এবং কোনটা বে এটা একটু দেখেন। আচ্ছা, গালফ অফ মেক্সিকো অর্থ হচ্ছে মেক্সিকো উপসাগর, মেক্সিকোর পাশে অবস্থিত এটা আর কি। ওকে, উপসাগর হচ্ছে আপনার দুই প্রকার, যেটা হচ্ছে দেখেন যেখান থেকে মেইন সাগরে মিশছে উপসাগরটা, দেখেন সেই দিকটা কিন্তু এখানে খুবই সংকীর্ণ। অর্থাৎ এটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডার পাশে এবং কিউবার মাঝখানে যে প্রণালীটা আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এটির নাম হচ্ছে কি ফ্লোরিডা প্রণালী। ওকে, আচ্ছা, আর এই যে কিউবার দক্ষিণ দিকে এই দিকে সাগরটা আছে এটাকে বলা হয়, এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আছে, এইটাকে বলা হয় হচ্ছে আপনার ক্যারিবিয়ান সাগর বা ক্যারিবীয় সি, ক্যারিবীয় সাগর। ওকে, তার মানে দেখেন গালফ অফ মেক্সিকোটা হচ্ছে যেখান থেকে মেইন মহাসাগরের মিশছে সেই জায়গাটা খুবই সংকীর্ণ, যেমন এইটা, যেমন এইটা দেখেন, দেখছেন? তার মানে এটার প্রায় একটা পুকুর টাইপের হয়ে গেছে অনেকটা, বাট মেইন সাগরের সাথে যুক্ত আছে। অর্থাৎ যেখান থেকে এই সাগরটা, যেখান থেকে হচ্ছে মেইন সাগরে মিশছে এই জায়গাটা খুবই সংকীর্ণ, এই ধরনের সাগরটাকে বলা হয় হচ্ছে আপনার গালফ। যেমন এটা একটা গালফ, ঠিক আছে। আবার যদি আমরা বলি যে যেখানে হচ্ছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর হচ্ছে আপনার কিন্তু আপনার গালফ। ওকে, এটা কিন্তু বে না। কিন্তু বঙ্গোপসাগরটা যদি আমরা দেখি, কিভাবে দেখি দেখেন, বঙ্গোপসাগরটা হচ্ছে এইভাবে দেখেন, বঙ্গোপসাগরটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওইদিকে বাংলাদেশ, এইদিকে হচ্ছে ভারতীয় উপকূল, এদিকে হচ্ছে আপনার একেবারে থাইল্যান্ড পর্যন্ত। দেখেন এটা এখানে বাংলাদেশ যদি হয়, এই দিকটা মানে উপরের দিকটা হচ্ছে একেবারে সংকীর্ণ, নিচের দিকে যেখানে হচ্ছে আপনার মহাসাগরে মিশছে সেই দিকটা কিন্তু আস্তে আস্তে করে প্রশস্ত দেখতে পাচ্ছি আমরা। এই ধরনের সাগরকে বলা হয় হচ্ছে আপনার বে, এটাকে বলা হয় কি বলতো বে। যেমন বে অফ বেঙ্গল, অর্থাৎ এই দিকটা এসে একদম ভি আকৃতি করে আস্তে আস্তে বড় হয়েছে, অর্থাৎ নিচে গেলেই হচ্ছে 10 ডিগ্রি নিচে গেলে হচ্ছে আপনার এটাকে বলা হয় ভারত মহাসাগর। ওকে, তাহলে এটা হচ্ছে বে, এটা হচ্ছে গালফ। এখন আমরা দেখবো হচ্ছে ফ্লোরিডা প্রণালীটা কি। আচ্ছা, ফ্লোরিডা প্রণালী হলো আমেরিকার ফ্লোরিডা থেকে কিউবা, আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার ফ্লোরিডা থেকে কিউবাকে বিভক্ত করছে যেই প্রণালী তার নাম হলো ফ্লোরিডা প্রণালী। ওকে, তার মানে ফ্লোরিডা প্রণালী বিভক্ত করছে কাকে, বিভক্ত করছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিউবাকে, অথবা ফ্লোরিডা থেকে হচ্ছে আপনার কিউবাকে, আর যুক্ত করছে গালফ অফ মেক্সিকোর সাথে উত্তর আটলান্টিক মহাসাগরকে। এটার নাম হলো উত্তর আটলান্টিক মহাসাগর। ওকে,
এটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। সো এটি যুক্ত করছে গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের সাথে উত্তর আটলান্টিক মহাসাগরকে, আর পৃথক করছে হচ্ছে উত্তর আমেরিকা থেকে কিউবাকে। এখন আপনারা ভাববেন তাহলে প্রণালী কি? আচ্ছা, প্রণালী হলো আপনার যেই জলরাশি হচ্ছে আপনার কোন সমুদ্র, নদী ইত্যাদিকে হচ্ছে আপনার সংযোগ সংযোগ করছে, এবং সংযোগকারী যে আপনার সংকীর্ণ জলপথ, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলুন তো, এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রণালী। অর্থাৎ দুইটা জলরাশিকে যেই সংকীর্ণ জলপথ অথবা নদী যুক্ত করে, এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রণালী। আমরা বুঝছি কিনা? আর এর কাজ হচ্ছে আপনার দুইটা স্থলভাগকে হচ্ছে আপনার পৃথক করবে, এটার নাম হচ্ছে আপনার প্রণালী। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখানে আপনারা দেখেন যে গালফ অফ মেক্সিকো, এটি কিন্তু আপনার একটি উপসাগর, আর ক্যারিবীয় সি একটি সাগর, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যারিবীয় সি। এবং এখানকার দেশগুলোকে, এই ক্যারিবীয় সি তীরে অবস্থিত দেশগুলোকে বলা হয়, তীরে না সরি, এই ক্যারিবীয় সিতে অবস্থিত দ্বীপ দেশগুলোকে বলা হয় হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ। আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এখানকার দ্বীপগুলো আর কি। ওকে, আচ্ছা এবার দেখবো আমরা, সেটি হচ্ছে পানামা খাল। পানামা খাল বা পানামা যোজক, এটা আসলে কি? আচ্ছা দেখেন, এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে ক্যারিবীয় সি, আর এটাকে বৃহৎ অর্থে যদি আমি বলি তাহলে বলতে হবে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, এখন দেখেন এইদিকে হচ্ছে আপনার মেক্সিকো, আর এখান থেকে দেখেন যে আর এইদিকে হচ্ছে আপনার সাউথ আমেরিকা। ওকে, আর মাঝখানটাকে বলা হয় মধ্য আমেরিকা। ওকে, এখন দেখেন আগে হচ্ছে এই সাউথ দিক থেকে ঘুরে আসতে হতো, অর্থাৎ হর্ন অন্তরীপ দিয়ে জাহাজগুলো ঘুরে আসতো। কিন্তু বর্তমানে এই জলপথটা কতটা সহজ করছে, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার এই জলপথটা তৈরি করে, অর্থাৎ যেটাকে বলা হয়েছে পানামা খাল। এখন আমরা দেখবো পানামা খালটা কোথায়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মধ্য আমেরিকা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এইখান থেকে এসে দেখেন যে সমুদ্র একেবারে কাছাকাছি, অর্থাৎ এইখানকার দেশটার নাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেশটার নাম হলো পানামা। দেশের নাম কি? পানামা। পানামা। ওকে, এই পানামা দেশটার মাঝখান থেকে দেখেন এইখানে একটা খাল খনন করে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং সেই খালটি কি করলো দেখেন, যে সেই খালটি এই যে আমরা দেখতে পাচ্ছি, এই খালটি এইদিকে ক্যারিবীয় সি আমরা বলতে পারি, বাট ক্যারিবীয় সি না বলে আমরা বৃহৎ অর্থে বলবো আটলান্টিক মহাসাগর। ওকে, আটলান্টিক মহাসাগরের সাথে এই দিকে দেখতে পাচ্ছি আমরা, এটি হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। দেখেন তাহলে পানামাসি কি করলো? পানামাসি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করলো। সুতরাং পানামা এটা একটা প্রণালী না হলেও এটা একটা যোজক বটে, যোজক মানে যুক্ত করছে। ঠিক আছে, এই জন্য পানামা খালকে বলা হয় পানামা যোজক। এখন এই পানামা খাল খননের পরে পানামা দেশটির কিন্তু আপনার অর্থনৈতিক গুরুত্ব খুবই বেড়ে গেছে, এবং এই পানামা খাল শুধুমাত্র একটি খালই না, এটা হলো একটি আন্তর্জাতিক মহাদেশিক সীমান্তও বটে। অর্থাৎ এই পানামা খালের মাঝখান দিয়ে দুইটা মহাদেশ বিভক্ত হয়েছে। এটি হচ্ছে পানামা খাল সমুদ্রপথ। আচ্ছা, এই পানামা খালের এই প্রান্তে, অর্থাৎ পানামা দেশটাই একটি ট্রান্সকন্টিনেন্টাল দেশে পরিণত হয়েছে পানামা খাল দ্বারা। অর্থাৎ পানামা খালের এই প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশ। ওকে, আর এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন পানামার, এটি কিন্তু আপনার উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে। তার মানে পানামা দেশটি দুইটি মহাদেশে পড়ছে। অর্থাৎ এই পানামা খালটাই হচ্ছে আপনার উত্তর আমেরিকা মহাদেশ থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করছে, এবং পানামা থেকে পানামাকেও বিভক্ত করছে। আমরা বুঝছি কিনা? এবং এই পানামা খালের এই প্রান্তে এখানে একটা বিখ্যাত বনভূমি আছে, আপনারা জানেন, সেটি হচ্ছে ড্যারিয়েন গ্যাপ। ড্যারিয়েন গ্যাপ ভয়ঙ্কর একটি বনভূমি। ঠিক আছে, এবং এটা হচ্ছে মাদক দ্রব্য চোরাচালানের জন্য পৃথিবীতে খুবই কুখ্যাত। আপনারা জানেন যে পানামার পাশেই অবস্থিত এটা হচ্ছে কলম্বিয়া। সো কলম্বিয়ান দস্যুরা কিন্তু আপনার এই অঞ্চলে প্রচুর পরিমাণে থাকে, এবং এই ড্যারিয়েন গ্যাপ পৃথিবীর একটি মৃত্যুর জায়গাও বলতে পারেন। এবং এখান থেকে প্রচুর পরিমাণে অভিবাসী হচ্ছে আপনার এই সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকার দিকে অভিবাসী হিসেবে যায়। এবং শুধুমাত্র সাউথ আমেরিকান না, বাট অলসো এশিয়ান, আফ্রিকান গরিব দেশগুলো থেকে হচ্ছে আপনার এই কোনোভাবে কম টাকা দিয়ে এই অঞ্চলে আসে।
এবং এই ডেরিয়ান গ্যাপ পাড়ি দিয়ে তারা হচ্ছে এই দিকে মেক্সিকো দিয়ে এই আমেরিকা অথবা কানাডায় প্রবেশ করে। ঠিক আছে, পৃথিবীতে এই পথ দিয়ে শরণার্থীও যাতায়াত করে এবং এটা খুবই ডেঞ্জারাস একটা পথ, কেননা এই ডেরিয়ান গ্যাপে গেলেই হচ্ছে মানুষ এমনিতেই মারা যায়, কারণ মশার কামড়েই মারা যায়, ব্যাঙের কামড়ে মারা যায়, সাপের কামড়ে মারা যায়, ইভেন জলদস্যুরাও তাকে মেরে ফেলে। ঠিক আছে, সো পানামা পথটা আপনারা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন পানামা পথটা দিয়ে পৃথিবীতে এটা খুবই সংকীর্ণ জলপথ, এত সংকীর্ণ জলপথ যে এই পথটা দিয়ে জাহাজ যখন যায় তখন জাহাজ দুপাশ থেকে ঠেকে যায়, এবং এটা সকল নাবিক কিন্তু আপনার এই পথটা দিয়ে চলাচল করতে পারবে না, এবং তার জন্য দরকার হচ্ছে স্পেশাল ট্রেনিং। তো পৃথিবীতে এই পথটা দিয়ে যখন জাহাজগুলো যায়, এবং যেই জাহাজগুলো হচ্ছে এখান থেকে যেতে সক্ষম, এবং যেই নাবিকরা হচ্ছে এই পথটা দিয়ে যায়, তারা হচ্ছে পৃথিবীতে স্পেশাল নাবিক একেবারে, এবং এটা সকল নাবিক এখানে যেতে পারবে না, অর্থাৎ এখান থেকে নাবিক চেঞ্জ হয়ে যায়। জাহাজ যে চালাবে সেটা ওখান থেকে স্পেশাল নাবিকরা হচ্ছে ওটাকে জাহাজ এখান থেকে এই পাশে পৌঁছে দিয়ে আসে। ঠিক আছে, এবং পৃথিবীতে পানামা সব থেকে বেশি জাহাজের পারমিট দিয়ে থাকে, এটা আপনারা জানেন কিনা? দেখবেন যে পৃথিবীতে বেশিরভাগ জাহাজ হচ্ছে আপনার পানামার পতাকা বাহী হয়ে থাকে, এবং এটা জানি না যে কিভাবে এটার মানে অনুমোদনটা দেয় পানামা, বাট পানামা হয়ে থাকে আর কি। ঠিক আছে, যা হোক, এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জলপথ আপনারা দেখতে পেলেন, এই পথটা দিয়ে ব্যবহার করে, অথবা এই পথটা দিয়ে এই দিকে যায় আটলান্টিকে। এটি হচ্ছে পানামা খাল বা পানামা পথ। তাহলে আমরা এই উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকার দুইটা প্রণালী আমরা এখান থেকে দেখতে পেলাম। ওকে, এবার আমরা এখান থেকে মুছে ফেলি, আমরা আসবো এই দিকটায়। আচ্ছা, পৃথিবীর এই মানচিত্রগুলো অনেক বেশি সূক্ষ্ম, আর প্রণালীগুলো তো আরো বেশি সূক্ষ্ম, সুতরাং এটা দেখানো অনেক কষ্ট হয়ে যায়, বাট তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে সহজভাবে দেখানো যায়। ওকে, আচ্ছা, এবার আমরা একটু এই দিকটা দেখি। এটা হলো এশিয়া ভূখণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়া ভূখণ্ড, আর এটা হচ্ছে আরব, এটা হচ্ছে আরব অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সৌদি আরব। আচ্ছা, আমি একটু দেখাই, এটা হলো মূল এশিয়া। ওকে, এশিয়ার এই দিকটা হলো মধ্যপ্রাচ্য, এটি হচ্ছে কি বলতো, মধ্য প্রাচ্য। ওকে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আমরা একটু দেখি কি কি এখানে আছে। বেশিরভাগ দেশ একটু সব দেখাবো না, আমরা একটু দেখাই। এটা হলো বৃহত্তম রাষ্ট্র, যার নাম হলো সৌদি আরব। রাষ্ট্রের নাম হচ্ছে কি? সৌদি আরব। ওকে, আচ্ছা, এখান থেকে দক্ষিণে গেলে, সৌদি আরবের দক্ষিণে গেলে এটার নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেন, আপনারা কি ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এটা হলো ইয়েমেন। ইয়েমেন থেকে এদিকে আসলে এটার নাম হচ্ছে ওমান। এটার নাম হচ্ছে ওমান। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এই প্রান্তে আসলে এটা হচ্ছে আপনার আচ্ছা, এই দিকটার নাম হচ্ছে আপনার ইরান। ইরান, ইরানের আরেক নাম আমরা জানি, প্রাচীন নাম ছিল পারস্য, অর্থাৎ 1930-এর দশক পর্যন্ত ইরানকে বলা হতো পারস্য, বলা হতো পারাসিয়ান, বলা হতো এদেরকে, জাতিকে আর কি। এটা হচ্ছে পারস্য বা ইরান। ওকে, তাহলে এইদিকে সৌদি আরব, এদিকে ইরান, এদিকে সৌদি আরব, আর এখানে হলো কুয়েত। আচ্ছা, এটির নাম হলো কাতার উপদ্বীপ। এটির নাম হচ্ছে কি? কাতার উপদ্বীপ বা কাতার। ওকে, এটার নাম হলো ইউএই। ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে যে আমরা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দেখতে পেলাম, মেইন মেইন রাষ্ট্রগুলো দেখেন, সৌদি আরব, কাতার, ইউএই, ওমান, কুয়েত, ইরান। ওকে, এর মাঝখানে দেখেন যে এইদিকে কিন্তু একটু ইরাকও আছে, এখানে আবার আছে ইরাক। তার মানে এই যে রাষ্ট্রগুলোর নাম আমি বললাম, এদের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো সম্পদ আছে, সেই দুটো সম্পদের নাম কি বলুন তো? সেটি হচ্ছে আপনার, দুইটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে এখানকার অর্থনীতিকে চাঙ্গা করে রাখে। যদিও এরা সবাই হচ্ছে মরুভূমি বেষ্টিত দেশ, বাট তারপরেও এদের দুইটা গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে, একটা হলো তেল আর একটা হলো গ্যাস, তাই না? তেল এবং গ্যাস, তার মানে বুঝতে পারছেন এনার্জি, এক কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে এনার্জি। সুতরাং এনার্জি নিয়ে কিন্তু আপনার পৃথিবীতে অনেক যুদ্ধ হয়, এনার্জি নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনার অনেক বেশি দেশ কিন্তু আপনার, কারণ পৃথিবীতে এনার্জি ছাড়া সম্ভবই না। তো এনার্জির উৎস হচ্ছে এখানে, সুতরাং বুঝতেই পারছেন এখানকার
মাঝখানে যে সাগরটি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানের মাঝখানে একটা উপসাগর দেখতে পাচ্ছেন আপনারা, কেননা এর 3 দিকে দেখেন, এটা হচ্ছে গালফ, ঠিক আছে, এটি হচ্ছে উপসাগর, অর্থাৎ পারাসিয়ান গালফ বলা হয়, বাট পারাসিয়ান বে না, কিন্তু বে হলে এই দিকটা বড় হতো, বাট এখানে যেহেতু সংকীর্ণ সেহেতু এটাকে বলা হবে গালফ, ঠিক আছে, পারাসিয়ান গালফ অথবা পারস্য উপসাগর, এটির নাম হচ্ছে পারস্য উপসাগর। তার মানে যদিও সৌদি, কাতার, কুয়েত এদের পাশে অবস্থিত, বাট ইরানের নামে সাগর বিধায় এটির নাম হচ্ছে আপনার পারস্য উপসাগর। এখানে নামেই বোঝা যাচ্ছে যে এই সাগরটার নিয়ন্ত্রণ বেশি কার, সেটি কি সৌদি আরবের, নাকি কাতারের, নাকি ইউএই, নাকি ওমান, নাকি ইয়ামেন, কার বেশি বলুন তো? অবশ্যই নামেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইরানের নিয়ন্ত্রণটা এখানে বেশি পারস্য উপসাগরে। সো পারস্য উপসাগরটা হচ্ছে আপনার কোন সাগরে, কোন সম্পদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার তেল সম্পদ, তেল এবং গ্যাস। আপনারা জানেন কিনা যে পারস্য উপসাগরের মাঝখানেও যে রাষ্ট্রগুলো আছে তাদেরও তেল ভরা, যেমন কাতার, শুধুমাত্র কাতারে তেল না, কাতারের সমুদ্রেও তেল। এদিকে আছে হচ্ছে বাহরাইন, এটার নাম হচ্ছে বাহরাইন, বাহরাইনের চারপাশেই তেল, সমুদ্রের ভিতরেও তেল অবস্থিত। ওকে, তো তেল সম্পদে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্য উপসাগর। আচ্ছা এখন দেখি আমরা এই পারস্য উপসাগর দিয়ে, আর এই দিকে দেখেন যে আপনার এই সাগরটার নাম, এই যে ওমান, ওমানের পাশে যে উপসাগরটা আপনি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওমান উপসাগর, ওমান উপসাগর। ওকে, এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, মানে পারস্য উপসাগর দিয়ে যদি কোনো তেল, সারা পৃথিবীর তেল লাগবে, সুতরাং সবার তেল হচ্ছে আপনার এখান থেকে জাহাজে ভরে এই পারস্য উপসাগর দিয়ে, এই পথটা দিয়ে হচ্ছে আপনার বের হতে হয়। ওকে, এখন বের হতে হওয়ার পর দেখেন যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউএই, এখানে হচ্ছে ওমান, আর এইখানে এসে সমুদ্র একেবারেই সংকীর্ণ। ওকে, এখানে এসে সমুদ্র একেবারেই সংকীর্ণ, এবং এই প্রণালীটাকে বলা হয় কি প্রণালী বলেন তো? সেটি হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীর নাম হলো হরমুজ প্রণালী। আচ্ছা, তার মানে এখানে যখন বের হবে তখন ইরানকে একটু বেশি প্রাধান্য দিতেই হবে, কেননা ইরান এখানকার সব থেকে শক্তিশালী দেশ, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তার মানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা আসলে কার নিকট বেশি বলুন তো? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা হচ্ছে আপনার এখন ইরানের নিকট সব থেকে বেশি, বাট শুধুমাত্র ইরান না, এই প্রণালীটাকে হচ্ছে আপনার সবাই কম বেশি চায়, ইভেন এটাকে সৌদি আরবও চায়, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রও চায় যে এটাকে তাদের আধিপত্য থাকুক, কেননা এখান থেকে প্রচুর পরিমাণ তেল নিতে হয় চীনকে, জাপানকে, কোরিয়াকে, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইভেন ভারতকে, ইভেন বাংলাদেশকেও এখান থেকে হচ্ছে তেল আনতে হয়। তো হরমুজ প্রণালীটা হচ্ছে আপনার তেল সম্পদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পৃথিবী সব সময় একটা খবরের মধ্যে থাকবেই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কেননা হরমুজ প্রণালীর এইখানকার যে দেশগুলা তেল নেয়, এদের মধ্যে চীন ছাড়া আর বাকি দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক খুবই খারাপ। চীন এবং ইন্ডিয়ার সাথে ইরানের সম্পর্ক কিছুটা ভালো, বাকিদের সাথে খুবই খারাপ। তার মানে বুঝতে পারছেন হরমুজ প্রণালীতে সবসময় একটা ইয়া থাকে ইরানের। যেমন আমরা বলতে পারি, দেখবেন যে ইরান মাঝে মাঝে মার্কিন জাহাজ এখানে আটকে দেয়। ঠিক বিপরীতে জিব্রাল্টার প্রণালীতে এসে হয়তোবা মার্কিনদের মদদে ব্রিটেন কিন্তু দেখবেন একটা জাহাজ আটকায় দিবে, ইরানের তেলবাহী ট্যাঙ্কার। গ্রিস দেখবেন যে এইদিকে একটা আটকে দেয়, ইতালি দেখবেন এখান থেকে আটকে দেয়, কেননা যার যেখানে নিয়ন্ত্রণ সে সেখানে এসে এটাকে পাল্টা প্রতিশোধ নিয়ে নেবে। তাহলে একটু আমরা দেখি এই হরমুজ প্রণালীটা কি করলো। দেখেন হরমুজ প্রণালী হচ্ছে এই পারস্য উপসাগর দিয়ে বের হওয়ার পথ, কোথায় বলতো? ওমান উপসাগরে অথবা আরব সাগরে অথবা ভারত মহাসাগরে বের হতে হবে এই হরমুজ প্রণালী দিয়ে। সুতরাং হরমুজ প্রণালী কি করছে? আচ্ছা, হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে যুক্ত করছে, অথবা এটাকে আমরা আরব সাগরও বলতে পারি। ওকে, দক্ষিণে গেলে আরব সাগর, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে বের হতে হবে কোথায়? আচ্ছা, হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর, পারস্য উপসাগর থেকে আরব সাগর, পারস্য উপসাগর দিয়ে ভারত মহাসাগরের বের হওয়ার পথটা হচ্ছে আপনার হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী পৃথক করছে কাকে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, হরমুজ প্রণালী কিন্তু আপনার পৃথক করছে দুইটা ভূখণ্ডকে, সেই ভূখণ্ড কি ইউএই কিনা আর ইরান কিনা। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, সেই ভুলটা একটু আপনাদের দেখাই দেই। সেই ভুলটা হলো এই দিকে দেখেন, রাষ্ট্রের নাম হলো ইউএই, দেখছেন ইউএই সীমান্ত এখানে শেষ হয়ে গেছে,
শেষ হয়ে এইদিকে একটু ভূখণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওমানের। এটি কার বলুন তো? ওমানের। বুঝছেন? অর্থাৎ ওমানের এটা ছিটমহল টাইপের ভূখণ্ড এইখানে অবস্থিত। আর এটা ওমান, মানে এটা হচ্ছে মূল ওমান, এখান থেকে মাঝখানে আবার ইউএই, আবার এটুকু হচ্ছে ওমান। দেখছেন? তার মানে হরমুজ প্রণালী দেশ হিসেবে পৃথক করছে ইরান থেকে ওমানকে, ইরান থেকে ওমানকে মেইন আর কি। ওকে। আর যুক্ত করছে হচ্ছে পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে। এখন এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে সবার কম বেশি ঝামেলা আছে। ইউএই এর সাথে ইরানের আছে, ইউএই এর সাথে ওমানের আছে, ইভেন ইউএই এর সাথে হচ্ছে আপনার সৌদি অথবা মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এখানে এদেরকে মদদ দিয়ে থাকে, কেননা ওদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা যদি দেখেন, সৌদি তেল এখান থেকে বের হতে হবে, কাতারের তেল এখান থেকে বের হতে হবে, কুয়েতের তেল, ইরাকের তেল এখান থেকে বের হতে হবে এই পথটা দিয়ে, কেননা বাণিজ্য ওদের করতে হবে জলপথে। এবং সেটা কিন্তু যদি ইরান যদি বাই চান্স এমন করে যে সৌদি জাহাজ এখান থেকে বের হতে পারবে না, তাহলে কি অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। সৌদি আরবের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটাকে নিয়ন্ত্রণ সবাই কম বেশি করতে চায়, এবং এটা নিয়ে কিন্তু আপনার যুদ্ধ হয়েছে, সেটাকে বলা হয় ট্যাঙ্কার ওয়ার। সেটি হচ্ছে ইরাক ইরান যুদ্ধ। আপনারা জানেন যে কয়েকটা জায়গা নিয়ে হয়, এর মধ্যে একটা হচ্ছে শাতিল আরব, এই হরমুজ প্রণালী, এগুলো নিয়েও এক সময় যুদ্ধ হয়েছিল এদের সাথে। ওকে। এবং জানেন যে এটা নিয়ে কিন্তু আপনার কাশেম সোলাইমানিকে হত্যা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, এটাও কিন্তু আপনারা জানেন কম বেশি এই ইয়াটা নিয়ে, যেটি হচ্ছে হরমুজ প্রণালী। ওকে। এবার একটু আমরা আসি হরমুজ থেকে, এবার আমরা এইদিকে হচ্ছে ওমান, এদিকে হচ্ছে ইয়ামেন। ওকে। এর নিচে গেলে এই দিকটা যে সাগরটা আছে নাম হচ্ছে আরব সাগর। সাগরের নাম কি? আরব সাগর। তারপরে গেলেই হচ্ছে ভারত মহাসাগর। ওকে। আচ্ছা। আর এখানে দেখেন যে এইদিকে হচ্ছে মিশর, এইদিকে সৌদি আরব। ওকে। এইখানে হচ্ছে এটিও মিশর, এটিও হচ্ছে মিশরের একটি ইয়া, নাম হচ্ছে সিনাই উপত্যকা, সিনাই, সে হচ্ছে মিশরের। ওকে। আর এই দিকে রাষ্ট্রটা হচ্ছে সৌদি আরব, এইদিকে হলো জর্ডান, জর্ডান। ওকে। আচ্ছা, এইখানে আসলে হচ্ছে ইসরায়েল, এটির নাম হচ্ছে ইসরায়েল। ওকে। মাঝখানে দেখেন যে এই যে একটা ছোট সাগর আপনারা দেখতে পাচ্ছেন, বাট সাগর না, এটির নাম হচ্ছে ডেড সি, ডেড সি, যার নাম বাংলা হলো মৃত সাগর। আচ্ছা, মনে রাখবেন মৃত সাগর কোনো সাগর না। মৃত সাগর মূলত একটি, মৃত সাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় লবণাক্ত হ্রদ। যেই হ্রদে যদি আপনি ডুবে থাকেন, আপনি ডুবতে পারবেন না, কেননা এটাকে আপনার এত বেশি লবণের স্তর যে এই স্তরে হচ্ছে আপনাকে ভাসিয়ে রাখবে। সুতরাং ডেড সি কোনো সি না, এটা একটা, এটা কি বলতো, এটা হলো একটা, ডেড সি হলো একটি হ্রদ মূলত আর কি। ওকে। আচ্ছা, এবার দেখি আমরা, এটা হলো জর্ডান, এটা হচ্ছে সিনাই। আচ্ছা, এইখানে হচ্ছে জর্ডানের একটি বন্দর আছে, সেই বন্দরের নাম হচ্ছে আকাবা। বিসিএস এ আসছিল, আপনারা জানেন যে আকাবা 43তম বিসিএস এ আসছিল আকাবা বন্দর। আর এখানকার আকাবার নামে এইখানে যে সাগরটি আছে, সেই সাগরের নাম হচ্ছে গালফ অফ আকাবা, গালফ অফ আকাবা, আকাবা। ওকে। আর দেখেন এইদিকে হচ্ছে আপনার সিনাই উপত্যকা, এটি হচ্ছে মিশরের। ওকে। আর মিশরের দেখেন যে এইখানে মিশর এবং সৌদি আরবের মাঝখানে এই দিকে যে সাগরটি আছে, এটার নাম হচ্ছে রেড সি, যার বাংলা হলো লোহিত সাগর। এর পানি নাকি লোহিত শৈবালের কারণে এখানকার পানি লাল দেখায়, অনেকটা লালচে ভাব দেখায়, এটি হচ্ছে লোহিত সাগর। ওকে। আচ্ছা, এরপর দেখি আমরা, এটা হচ্ছে মিশর, এটা লোহিত সাগর, এটা হচ্ছে জর্ডান, এটা হচ্ছে গালফ অফ আকাবা, এইদিকে হচ্ছে ইসরায়েলের ইলাদ বন্দর, ইলাদ, এটি হচ্ছে ইসরায়েলের বন্দর, নাম হচ্ছে ইলাদ। এটাও আপনারা মনে রাখবেন, কেননা গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। শুধুমাত্র বিভক্ত খণ্ড এগুলো বুঝলেই আপনার ইয়েটা হয়ে যায় না, অনেক ধরনের অ্যান্সার এখান থেকে আমাদের করতে হয়। এটা একটু পরে দেখাবো, ইলাদ কেন গুরুত্বপূর্ণ, আকাবা কেন গুরুত্বপূর্ণ, মিশর কেন, সিনাই কেন গুরুত্বপূর্ণ, একটু পরে দেখাবো। এটা হচ্ছে মূল মিশর, এটাও মিশর, তবে এশিয়ান মিশর। ওকে। এখন দেখেন এই দিকটা যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর বা মেডিটেরেনিয়ান সি। ওকে। এখন এই ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরের মাঝখানে যেই খালটি মিশর খনন করলো, মিশর না আর কি,
মিশরের এখন মালিকানায়, বাট এটা খনন করেছে হচ্ছে প্রথম দিকে ফ্রান্স, পরে হচ্ছে এটাকে শেষ করছে হচ্ছে ব্রিটেন। তো ব্রিটেন হচ্ছে আপনার একটি খাল খনন করে মিশরের মাঝখান দিকে দিয়ে। এখন ভাববেন কেন মিশরে মিশরে কেন ব্রিটিশরা খাল খনন করলো? এর কারণটা হচ্ছে তখন মিশর ছিল হচ্ছে একটি ব্রিটিশ উপনিবেশ থাকা অবস্থায়। 1869 সালে এই কাজ শেষ হয়। এখন এইখানকার এখানে বুঝতে হবে, খালটা একটু পরে আসি, এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এই যে লোহিত সাগর, এদিকে হচ্ছে গালফ অফ আকাবা, আর এই জায়গাটা একটা সাগর আছে, এটাও একটা সাগর, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই সাগরটির নাম হলো সুয়েজ উপসাগর। সুয়েজ উপসাগর, অর্থাৎ যাকে বলা হয় গালফ অফ সুয়েজ। ওকে, গালফ অফ সুয়েজ। আচ্ছা, এখন দেখেন এই সুয়েজ উপসাগরের সাথে এইদিকে ভূমধ্য সাগরকে যুক্ত করার জন্য একটি খাল খনন করা হলো এইখানে, এই দেখেন। অর্থাৎ সিনাই উপত্যকার বুক চিরে একটা খাল খনন করা হলো গালফ অফ সুয়েজ দিয়ে, এবং যেটি হলো সুয়েজ বন্দর পর্যন্ত গেল। ওকে, এদিকে হচ্ছে আলেকজান্দ্রিয়া বন্দর। তাহলে এই খালটির সুয়েজ উপসাগর এবং ভূমধ্যসাগরের মাঝখানে খাল বিদায় এটার নাম হলো সুয়েজ খাল। সুয়েজ খাল এটি কোনো প্রণালী না, বাট প্রণালী না হলেও একটা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সামনেও আপনারা পাবেন। খুবই হিজিবিজি ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এখন দেখি আমরা এইখানে কি কাকে কে কি করলো। আচ্ছা দেখেন, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরের সাথে সুয়েজ উপসাগর অথবা ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যেই খালটি যুক্ত করলো, এই যে আমরা দেখতে পাচ্ছি, তার নাম হলো সুয়েজ খাল। বুঝতেই পারছেন, এখানে যদি শুধুমাত্র একটা দিন একটা জাহাজ আটকে যায় তাহলে পৃথিবীর অবস্থা 12টা বেজে যাবে। তার মানে বুঝতে পারবেন যে অনেক দেশের অর্থনীতি 12টা বেজে যাবে। কেন এটা হবে? হ্যাঁ, বুঝতেই পারছেন, এখানে একটা জাহাজ যদি আমরা দেখতে পাইলাম যে গত করোনার মধ্যে হচ্ছে এখানে একটি জাহাজ আটকে যায়, এবং সেটি ছিল হচ্ছে একটি তাইওয়ানের জাহাজ, সাউথ কোরিয়ান কোম্পানির, এবং সেই জাহাজটা ছিল এভার গিভেন বা এভার গ্রিন নাকি কি যেন ছিল আর কি, এভার গিভেন নাকি এভার গ্রিন। এবং দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবার কম বেশি এখানে লস হয়েছে, কেননা বাকি জাহাজগুলো এখান থেকে চলাচল করতে পারবেই না। এটি হচ্ছে সুয়েজ খাল, খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ। আচ্ছা, এখন তাহলে সুয়েজ খাল কি করছে? সুয়েজ খাল হচ্ছে ভূমধ্য সাগরের সাথে সুয়েজ উপসাগর অথবা ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করছে সুয়েজ খাল। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইটা একটা আন্তর্জাতিক সীমাও বটে। সেই আন্তর্জাতিক সীমাটা কি দেখেন, এইদিকে সিনাইকে, সিনাই মানে হচ্ছে মিশর, সিনাইও কিন্তু মিশরের একটি অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে মিশর এই পর্যন্ত, এটাও মিশর, এদিকে হচ্ছে মূল মিশর, এটা হচ্ছে মূল মিশর, এটাও মিশর। তাহলে এটা একটা আন্তর্জাতিক সীমান্ত হয়ে গেল, সেটা হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালের এই প্রান্ত হচ্ছে এশিয়া মহাদেশ। তার মানে আমরা জানি যে মিশর হলো একটি আফ্রিকান দেশ যার রাজধানীর নাম হচ্ছে কায়রো। এটা হচ্ছে কায়রো, এই দিকে অবস্থিত কায়রো। অর্থাৎ মিশর কোন মহাদেশের দেশ? মিশর হলো একটি আফ্রিকান মহাদেশের দেশ, বাট মিশর একই সাথে একটি ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, কেননা মিশরের মূল ভূখণ্ড যদিও আফ্রিকায় পড়ছে, রাজধানী আফ্রিকায়, বাট সিনাই উপত্যকা পড়ছে এশিয়া মহাদেশে। তার মানে সিনাই উপত্যকা এটা রাজনৈতিকভাবে আফ্রিকা মহাদেশে হলেও ভৌগোলিকভাবে হচ্ছে এশিয়া মহাদেশে পড়ছে। দেখছেন কিনা? তারপরে সুয়েজ খালটা কত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেলাম। এখন এই সুয়েজ খাল নিয়ে কিন্তু আপনার এই সিনাইয়ের পাশে দেখেন, এটা হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলের সাথে কিন্তু আপনার মিশরকে যুদ্ধ করতে হয়েছে 1956 সালে, যেটাকে বলা হয় আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। এবং এখানে কিন্তু ইসরায়েল কিন্তু অনেকটা মিশরের উপর ডিপেন্ড করতে হয়। সুতরাং ইসরায়েল চাচ্ছে যে এই খান থেকে দেখেন, এটা হচ্ছে যেহেতু ইলাদ, এই ইলাদ থেকে এখান থেকে একটি খাল খনন করবে, যেটি হবে সুয়েজ খালের বিকল্প খাল এইটা, এবং যেটি কি করবে দেখেন, যে এটি হচ্ছে এই আকাবা উপসাগর, এটা হচ্ছে আকাবা উপসাগর। এই আকাবা উপসাগর অথবা লোহিত সাগরের সাথে এই ভূমধ্য সাগরকে যুক্ত করবে, এবং সেই সাগরটি যাবে, সেই খালটি যাবে হচ্ছে ইসরায়েলের মধ্য দিয়ে। এটাও একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হতে যাচ্ছে, বাট এটা খনন হবে কি না এটা কিন্তু এখনো নিশ্চিত না। দেখছেন? তো গালফ অফ আকাবা বা আকাবা উপসাগর এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আচ্ছা, এবার একটু দেখি আমরা, এই যে দেখেন সিনাই উপত্যকা,
এই সিনাই উপত্যকার যেই প্রান্তটা এই দিকে লোহিত সাগরে আস্তে আস্তে করে মিশে গেছে, ওকে, এইখানে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো, এই জায়গাটার নাম কি বলুন তো, যেখানে হচ্ছে এবছর অর্থাৎ এবছরের নভেম্বরে হচ্ছে এইখানে কব সম্মেলন হবে, এবং সেই জায়গাটির নাম হলো, আপনারা একটু লিখবেন এই জায়গাটির নাম কি বলুন তো। সিনাই উপত্যকার একবার দক্ষিণ দিকে একটি ভূখণ্ড, যেটি হচ্ছে একই সাথে আকাবা উপসাগর, সুয়েজ উপসাগর, লোহিত সাগরের তীরে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেটি হচ্ছে মিশরের একটি অবকাশ কেন্দ্র, যেখানে হচ্ছে COP27 হবে। আচ্ছা, সেই জায়গাটির নাম হলো শার্ম আল শেখ, এটির নাম হচ্ছে শার্ম আল শেখ, অর্থাৎ লোহিত সাগর আকাবা উপসাগরের তীরে অবস্থিত শার্ম আল শেখ হচ্ছে মিশরের একটি গুরুত্বপূর্ণ অবকাশ কেন্দ্র, যেখানে অনেক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হয়েছে, এবং 2022 সালে এখানে হবে COP27। এটা কিন্তু পরীক্ষায় আপনারা যে কোনো পরীক্ষায় সামনে পাবেন, যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। দেখছেন এই খাল, এখানে এই উপসাগর, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, সবসময় প্রশ্ন হতে থাকে। এটি হচ্ছে সুয়েজ খাল। আচ্ছা, এবার একটু দেখি আমরা, এখানকার ধরুন ভূমধ্য সাগর দিয়ে একটা জাহাজ এইদিকে প্রবেশ করলো লোহিত সাগরে। এখন লোহিত সাগরে যাওয়ার পরে এদিকে সৌদি আরব, এদিকে হচ্ছে আপনার মিশর, এদিকে সুদান, এইখানটা রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন, ছোট করে দেখেন, এই রাষ্ট্রটার নাম হচ্ছে জিবুতি, এটির নাম হচ্ছে জিবুতি, ওকে। আর এটির নাম হচ্ছে ইয়ামেন। দেখেন ইয়ামেনের এইদিকে যে সমুদ্র বন্দরটি আছে গুরুত্বপূর্ণ, তার নাম হলো এডেন, এটি হচ্ছে এডেন। এডেন হলো ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, এবং এই এডেন সমুদ্র বন্দরের নিচে দক্ষিণ দিকে যে সাগরটি আছে, সেই সাগরটির নাম হলো এডেন উপসাগর, এডেন উপসাগর, ওকে। আর এটা হলো জিবুতি, এই জিবুতির রাজধানীর নাম হলো জিবুতি, জিবুতির রাজধানীর নাম কি বলতো, জিবুতি। আচ্ছা, এখন দেখি আমরা, এই যে লোহিত সাগর, এদিকে এডেন বন্দর, এদিকে জিবুতি, এদিকে হচ্ছে এডেন উপসাগর, আর এইখানে আসলে যে কুখ্যাত রাষ্ট্র, তার নাম হলো সোমালিয়া, এটি হচ্ছে সোমালিয়া। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দক্ষিণে একেবারে এটা হচ্ছে সোমালিয়া। এখন দেখেন এই লোহিত সাগর এবং এডেন উপসাগরের মাঝখানে এখানকার যে প্রণালীটা আছে, এইটা, এই প্রণালীটার নাম হলো বাবেল মানদেব প্রণালী। এটির নাম কি বলুন তো, বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে বাবেল মানদেব প্রণালী কি করলো। আচ্ছা, বাবেল মানদেব প্রণালী হলো লোহিত সাগরের সাথে এডেন উপসাগরকে যুক্ত করছে। আবারও বলি, লোহিত সাগরের সাথে এডেন উপসাগর, আর এডেন থেকে দক্ষিণে গেলেই হচ্ছে আরব সাগর, অর্থাৎ লোহিত সাগরের সাথে এডেন উপসাগর অথবা আরব সাগরকে যুক্ত করছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আর বাবেল মানদেব প্রণালী পৃথক করছে হচ্ছে জিবুতি থেকে, জিবুতি থেকে ইয়েমেনকে, জিবুতি থেকে ইয়েমেনকে হচ্ছে আপনার দেশ হিসেবে পৃথক করছে। এখন জানি এটা একটা মহাদেশিক ভাগ্য হয়ে গেছে, কেননা বাবেল মানদেব প্রণালী, জিবুতি হলো আফ্রিকা মহাদেশে, আর ইয়েমেন হলো এশিয়া মহাদেশে। তার মানে আমরা বলতে পারি বাবেল মানদেব প্রণালী একই সাথে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকেও পৃথক করছে, ঠিক আছে। এখন দেখেন এই পথটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, আমরা বুঝতে পারি এটা হচ্ছে সুয়েজ খাল পথ। সো সুয়েজ খাল পথ হওয়ার কারণে এই বাবেল মানদেব প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, এবং এইখানে একটা ডেঞ্জারাস বিষয় আছে, এখানকার সকল রাষ্ট্রগুলো কম বেশি ডেঞ্জারাস। যেমন যদি বলেন দক্ষিণ দিকে আসলে সোমালিয়া, এটি হচ্ছে সোমালিয়া, ওকে, এটি হচ্ছে হর্ন অফ আফ্রিকা, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। এখানকার রাষ্ট্রগুলো হচ্ছে প্রচুর পরিমাণে অস্থিতিশীল, এবং এরা প্রত্যেকেই হচ্ছে কম বেশি বিভিন্ন ধরনের টেরোরিস্ট সংগঠন এখানে হচ্ছে আপনার আছে। সো এখানকার একটি সংগঠনের নাম হচ্ছে আল শাবাব, আপনারা জানেন যে আল শাবাবের নাম। তো এইখানে আসলে হচ্ছে আপনার এই আল শাবাব, এদিকে হচ্ছে ইরিত্রিয়া, এদিকে জিবুতি, এদিকে হচ্ছে ইয়েমেনের কি বিভিন্ন গোষ্ঠী আছে, আপনারা জানেন যে হুতি, অথবা হচ্ছে আপনার আরো কয়েকটা গোষ্ঠী আছে, প্রত্যেকেই হচ্ছে আপনার এখানকার জঙ্গি গোষ্ঠী হিসেবে বহির্বিশ্বে স্বীকৃত। সুতরাং এই জায়গাটা হচ্ছে বৈশ্বিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান রাষ্ট্রগুলো এখানে নিরাপত্তা নিয়ে খুবই দোটানায় থাকে। ইভেন বাংলাদেশের জাহাজগুলো কিন্তু আপনার এই বাবেল মানদেব প্রণালীতে আসলে ছিনতাই হয়ে যায়, এবং এই ছিনতাইয়ের কাজে বেশি করে হচ্ছে সোমালি
সোমালি বিভিন্ন জলদস্যুরা, এর মধ্যে অন্যতম হচ্ছে আল শাবাব। আপনারা জানেন যে এরা কিন্তু খুবই ধনী একটি জঙ্গি সংগঠন। এর অর্থ হচ্ছে এরা হচ্ছে বৈশ্বিক জাহাজগুলোকে এখানে এই পথে যাওয়ার পথে হচ্ছে আপনার এখান থেকে ছিনতাই করে, এবং এই ছিনতাইয়ের ফলে হচ্ছে আপনার জাহাজগুলো অনিরাপত্তায় ভোগে বিধায় সকল রাষ্ট্র কম বেশি চায় এই জিবুতিতে। দেখেন জিবুতিটা কিন্তু একেবারে সাগরের মধ্যে এবার ঢুকে গেছে, দেখছেন কিনা? সো এই দিকে জিবুতি থেকে কিন্তু আপনার গত বিসিএস এ প্রশ্ন আসছিল। আপনি জানেন জিবুতি থেকে নট অনলি গত বিসিএস 41 42 দুই বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। এটা কিভাবে বলেন তো? এবং কয়েকটা ঢাবি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে। এই বাবেল মানদেব প্রণালী থেকে হিউজ প্রশ্ন আছে। কেন আসে দেখেন যে পৃথিবীর বেশিরভাগ পাওয়ারফুল রাষ্ট্রের হচ্ছে আপনার বর্তমানে জিবুতিতে সামরিক ঘাঁটি আছে। ইভেন লাস্ট বাকি ছিল চায়না, এখানে সৌদি আরবের ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি আছে, জার্মান ঘাঁটি আছে, তারপরে হচ্ছে ব্রিটিশ ঘাঁটি আছে, জাপানিজ ঘাঁটি আছে, ইন্ডিয়ার ঘাঁটি আছে, সবার কম বেশি ঘাঁটি আছে। লাস্ট বাকি ছিল চায়না, সেও এখানে হচ্ছে আপনার সামরিক ঘাঁটি স্থাপন করছে। কোথায়? জিবুতিতে। এখন কিন্তু আর বৈশ্বিক জাহাজগুলো এভাবে করে অনিরাপত্তা একটু কম ভোগে, বিকজ অফ এই জিবুতিতে সব দেশের হচ্ছে আপনাকে দোটানা। এবং এটাকে ব্যবহার করে কিন্তু আপনার জিবুতি অর্থনৈতিকভাবে সাময়িকভাবে অনেক লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে বলেন তো? কেননা সবাই এখানে টাকা দিচ্ছে জিবুতিকে, এটা গরিব রাষ্ট্র, তার জন্য লাভ হচ্ছে। বাট জিবুতির কিন্তু সার্বভৌমত্বের জন্য এটা ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের হুমকি হতে পারে, বাট সেটা পরের কথা। ওকে, আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন, এটি হচ্ছে জিবুতি। আর এখানকার এই অঞ্চলটাকে বলা হয়, বৃহত্তর ভাবে বলা হয় হর্ন অফ আফ্রিকা। ওকে, এখন গত বছর কি প্রশ্ন আসছিল দেখেন, 43-এ প্রশ্ন আসছিল জিবুতি কোন সাগরের তীরে অবস্থিত। দেখেন এটি হলো এডেন উপসাগরের তীরে অবস্থিত। এদিকে এডেন, এইদিকে আসলে আবার লোহিত সাগর, অর্থাৎ জিবুতি একই সাথে এডেন উপসাগর এবং লোহিত সাগরের তীরে অবস্থিত। এটা হচ্ছে 43তম বিসিএস। 41-এ প্রশ্ন আসছিল এখান থেকে। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন পরীক্ষা এখান থেকে ঘুরে ঘুরে প্রশ্ন আসে এই পথটুকু দিয়ে। আপনারা বুঝছেন কিনা? দেখেন গালভাব আকাবা, সিনাই, সুয়েজ খাল, হ্যাঁ, লোহিত সাগর, এইদিকে হচ্ছে আপনার বাবেল মানদেব প্রণালী, যে কি পরিমাণ পরীক্ষা আসছে আপনারা কল্পনাই করতে পারবেন না, হিউজ পরিমাণ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এই বিষয়গুলো আমাকে শুধুমাত্র প্রণালী ভাগ হয়ে গেছে বুঝলেই হবে না, কে যেসব রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ সেটা কোন সাগরের তীরে অবস্থিত এগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, এইটা আর কি। তাহলে আমরা এখান থেকে বিদায় নেই, এবার একটু আসি আমরা এইদিকে দেখেন আপনারা, এই মুহূর্তে আপনার সাম্প্রতিক যদি আমি বলি তাহলে এই দিকটাও আছে। এটা হলো ভূমধ্য সাগর, এই দিকটা হচ্ছে ইতালি। আচ্ছা, এই দিকের ম্যাপটা বেশ সূক্ষ্ম এখানে। আর এই দিকে হচ্ছে আফ্রিকা অঞ্চল বা আফ্রিকা মহাদেশ। আচ্ছা, আমি আন্দাজে আঁকতেছি, আমি জানি না হবে কিনা। আচ্ছা, আফ্রিকা মহাদেশটা হচ্ছে এইভাবে করে আস্তে আস্তে এদিকে গেছে। ওকে, এটির নাম হলো আফ্রিকা মহাদেশ। আমি আপনাদের সব দেখাচ্ছি না, বাট আন্দাজে আমরা এটা আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটা হলো ইতালি, রাষ্ট্রের নাম কি? ইতালি। এইটা হলো গ্রিস। ওকে, এইটা হলো তার্কি, বা যেটাকে আমরা বলি তুরস্ক, যার বর্তমান রাষ্ট্রীয় নাম হয়ে গেছে তার্কিয়ে। ওকে, এটি হলো ভূমধ্য সাগর, এটাও কিন্তু ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। ওকে, আর এই দিকটা দেখেন সূক্ষ্ম হবে, প্রায় মিশে গেছিল বাট মিশে নাই। ওকে, এটা হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ড। আচ্ছা, এখন এটা হলো ইউরোপ, আমি লিখলাম ইউরোপ। ওকে, আর এটা ভূমধ্যসাগর, এটা হচ্ছে ইতালি, ইতালি, মেইনল্যান্ড ইতালি, আর এটা হচ্ছে ইতালির সিসিলি আইল্যান্ড। আচ্ছা, এখন এটা হলো ভূমধ্যসাগর, খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে একটা অন্যতম বৃহত্তম সাগর। দক্ষিণ চীন সাগর, ভূমধ্যসাগর, এগুলো অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীতে সাগর হিসেবে। ওকে, এটার অর্থনৈতিক গুরুত্ব আছে, কেননা ভূমধ্যসাগরের তীরে সব থেকে বেশি স্বাধীন দেশ, কেননা এইদিকে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র ইউরোপিয়ান রাষ্ট্র, এদিকে ক্ষুদ্র ক্ষুদ্র এশিয়ান রাষ্ট্রগুলো আছে, আর এইদিকে হচ্ছে আপনার আফ্রিকান কান্ট্রি গুলা। সো সব মিলিয়ে পৃথিবীতে সব থেকে বেশি স্বাধীন দেশ এই ভূমধ্যসাগর। এবং যদি আমি বলি অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর সব থেকে উন্নত অঞ্চলটাই হচ্ছে আপনার এই ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ওকে, সো ভূমধ্যসাগরের এটা অনেক গুরুত্ব আছে। এখন এই দিকটা দেখেন। আচ্ছা, এই দিকটা হচ্ছে ইউক্রেন, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউক্রেন, রাষ্ট্রের নাম কি? এটা হচ্ছে
ইউক্রেন। আচ্ছা, এই দিকটা গেলে রাশিয়া, রাশিয়ার মূল ভূখণ্ড। ওকে, আর এই দিকটা হচ্ছে তুরস্ক, আপনারা দেখতে পেলেন। ওকে, এইদিকে আসলে ইরান। আচ্ছা, এটা হচ্ছে মাঝখানে দেখেন যে এই যে সাগরটি আপনারা ও এটার নাম কি, এটা একটা দেখেন উপদ্বীপ টাইপের। ওকে, এটার নাম হচ্ছে ক্রিমিয়া, এটির নাম হচ্ছে ক্রিমিয়া। আচ্ছা, এর মাঝখানে এই যে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্ল্যাক সি অথবা কৃষ্ণ সাগর। আমি ইংলিশে লিখলাম ব্ল্যাক সি, এটি হচ্ছে ব্ল্যাক সি। আচ্ছা, আর এই ব্ল্যাক সির পরে এইখানে একটা সি আছে, ছোট একটা সাগর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো কি সি বলেন তো? আজব সাগর। আজব না কিন্তু, আজব, আজব সাগর। এই মুহূর্তে যেখানে যুদ্ধ চলতেছে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এই আজব সি এবং ব্ল্যাক সির তীরে হচ্ছে বর্তমানে যুদ্ধ চলমান, যেটাকে আমরা বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ক্রিমিয়া। ক্রিমিয়ার পরে ক্রিমিয়া এইখান থেকে হচ্ছে আপনার, ক্রিমিয়া কিন্তু বর্তমানে রাশিয়ার অংশ, তাই না? এখান থেকে যদি বিচ্ছিন্ন করি এভাবে দেখাতে হবে। আর উপরের দিকে এটাও কিন্তু ইউক্রেন, এটা কি ইউক্রেন। আচ্ছা, এখন দেখেন এখানকার সাগর দেখলেন, সাগরটা আপনার দেখালাম, মাঝখানে তুরস্ক। আচ্ছা, এইখানে একটা সাগর আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা সাগর। ওকে, এই সাগরটির নাম কি বলেন তো? এটির নাম হচ্ছে সি অফ মারমারা অথবা মর্মর সাগর, বাংলায় বলা হয় মর্মর সাগর অথবা সি অফ মারমারা। ওকে, আচ্ছা, এখন দেখেন এইদিকে তুরস্ক, এইদিকে হচ্ছে গ্রিস। এই তুরস্ক এবং গ্রিসের মাঝে এইদিকে যে সাগরটি আছে, এই সাগরটির নাম হচ্ছে ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর। ওকে, এটা হচ্ছে ইজিয়ান সাগর। তাহলে ইজিয়ান সাগর কার মাঝখানে হচ্ছে, এটাও কিন্তু পরীক্ষা আসছে। আপনারা জানেন যে প্রশ্ন আসলে এইভাবে যে গ্রিস এবং তুরস্ক অথবা তুরস্ক এবং গ্রিসের মাঝে যে সাগর, তার নাম কি সাগর? এটার নাম হচ্ছে আপনার ইজিয়ান সাগর। ও এইখানে একটা দ্বীপ লিখতে ভুলে গেছি, এইখানে অবস্থিত হচ্ছে সাইপ্রাস, এটা দ্বীপ নাম হচ্ছে সাইপ্রাস, ভূমধ্যসাগরীয় দ্বীপ। ওকে, আচ্ছা, এখানে তো সুয়েজ খাল শেষ হয়ে গেল। সুয়েজ খালের তীরে কিন্তু গুরুত্বপূর্ণ বন্দর আছে, একটা হচ্ছে সুয়েজ বন্দর, একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া বন্দর। ঠিক আছে, এদিকে মিশরের কায়রো, এগুলো আমি দেখাই নাই। যা হোক, তাহলে এখানে আমরা ভূমধ্যসাগরে ঢুকে গেলাম। এখন ভূমধ্যসাগর থেকে যদি আমি ব্ল্যাক সিতে যাই, এটা হচ্ছে ব্ল্যাক সি, মাঝখানে আমাকে কি কি ক্রস করতে হবে? এই মুহূর্তে যেহেতু বৈশ্বিক রাজনীতি এইখান দিক, মানে বৈশ্বিক মিডিয়া যেহেতু আপনার এইদিকে ফোকাস করা, বুঝতেই পারছেন, তুরস্ক, গ্রিস, ইজিয়ান সাগর, মর্মর সাগর, হ্যাঁ, এদেরকে কেন্দ্র করে। তাহলে এখানকার যে সংকীর্ণ পথগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। এই যে একটা সংকীর্ণ পথ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা একটা সংকীর্ণ পথ, যেখানে এসে এই জলপথগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা একটা সাগর, এটা একটা সাগর, এটা একটা সাগর, ইজিয়ান সাগর। মাঝখানে এই যে একটা জলপথ আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দারদানালিস প্রণালী। ওকে, আর এখান থেকে একটা জাহাজ ধরেন এই পথ থেকে ঢুকলো, সেটা এশিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকেই হোক, ধরেন বাংলাদেশ থেকে এই পথ দিয়ে আসলো, এসে এই পথে যাবে কোথায়? যাবে হচ্ছে ইউক্রেনের ধরেন ওডেসা বন্দরে। তাহলে কিভাবে যাবে? সেই বন্দরটি হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যা আসবে হচ্ছে ভারত বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর দিয়ে ভারত মহাসাগর, সেখান থেকে আরব সাগর, আরব সাগর দিয়ে এডেন উপসাগর, সেখান থেকে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি আসতে হয় তাহলে বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী থেকে লোহিত সাগর, সেখান থেকে হচ্ছে আপনার সুয়েজ উপসাগর, সেখান থেকে সুয়েজ খাল, সেখান থেকে ভূমধ্যসাগর, তারপরে ইজিয়ান সাগর, তারপরে হচ্ছে দারদানালিস প্রণালী, এইটা তুরস্কের। এরপরে হচ্ছে সি অফ মারমারা বা মর্মর সাগর। এরপরে আসলে এইখান যে সাগরটি আছে, সরি, সংকীর্ণ জলপথটি বা প্রণালীটি আছে, তার নাম হলো কি বসফরাস প্রণালী। এটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। দেখছেন? ওকে, এখন দেখেন বসফরাস প্রণালী দিয়ে তখন বাংলাদেশের জাহাজটি কিভাবে ওডেসা বন্দরে যাবে? এই ব্ল্যাক সি দিয়ে। এইখানে আবার ইউক্রেনের একটি ছোট একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে স্নেক আইল্যান্ড, স্নেক আইল্যান্ড মনে রাখবেন। এটাও এই মুহূর্তে আপনাদের বুঝাই দিব, স্নেক আইল্যান্ড, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। এখন দেখেন এইদিকে হচ্ছে ধরেন ইউক্রেনের ওডেসা বন্দর, ওডেসা, ওডেসা। ওকে, এখন দেখেন এই স্নেক আইল্যান্ডের পাশ দিয়ে এই ওডেসা বন্দরে বাংলাদেশি জাহাজটি প্রবেশ করবে। দেখছেন, আপনারা জানেন যে এখানে কিন্তু বাংলাদেশের জাহাজ আটকে
বাংলাদেশে এখানে রকেট হামলাও করছিল রাশিয়া, এবং এখানে কিন্তু আমাদের ওই যে হাদিসুর রহমান নামে বরগুনার একটা ছেলে মারাও গেছে, দেখছেন? অর্থাৎ ওডেসা বন্দর থেকে এখান থেকে জাহাজ আর বের হতে পারে না। কেন বের হতে পারে না এটা আপনার দেখাবো। আচ্ছা, আগে আমি এখানের প্রণালী দেখাই। প্রণালী একটু আমরা আসি। তুরস্কের মাঝখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী যেটা তুরস্ক নিয়ন্ত্রণ করে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুরস্ক, এটা হচ্ছে তুরস্কর মেইনল্যান্ড। ওকে, তবে তুরস্কের একটি ইউরোপীয় অংশ আছে যেটা হচ্ছে গ্রিসের পাশে। আমরা দেখতে পাই এইদিকে হচ্ছে বুলগেরিয়া, এদিকে হচ্ছে গ্রিস, এর মাঝখানে এটাও তুরস্ক, এটাও তুরস্ক, তবে তুরস্কের ইউরোপ অংশ। এবং এইখানে অবস্থিত তুরস্কের একটি গুরুত্বপূর্ণ শহর যেটা হচ্ছে, এটার নাম ইস্তানবুল। এটা ইস্তানবুল, এটিও ইস্তানবুলের এশিয়া অংশ, এটা নামও ইস্তানবুল। ওকে, তাহলে তুরস্কের এশিয়ান ইস্তানবুল এবং ইউরোপিয়ান ইস্তানবুল এই দুইটা শহরের মাঝখান দিয়ে একটা প্রণালী গেছে, সেই প্রণালীর নাম হলো বসফরাস প্রণালী। ওকে, এই বসফরাস প্রণালী কি করছে দেখেন। বসফরাস প্রণালী হলো, এটা হলো তুরস্কের এশিয়া অংশ, যেহেতু তার মানে তুরস্কর এশিয়া থেকে অথবা এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে বিভক্ত করছে বসফরাস প্রণালী, দেখছেন? তাহলে বসফরাস প্রণালী কাকে কাকে পৃথক করলো? পৃথক করলো হলো এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে, অথবা এশিয়ান তুরস্ক থেকে ইউরোপিয়ান তুরস্ককে, অথবা এশিয়ান ইস্তানবুল থেকে ইউরোপিয়ান ইস্তানবুলকে পৃথক করছে বসফরাস প্রণালী। আর যুক্ত করলো ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের সাথে মরমর সাগরকে। এটি হচ্ছে মরমর সাগর, আপনারা দেখতে পাচ্ছেন সি অফ মারমারা। এই মারমারার সাথে হচ্ছে আপনার ব্ল্যাক সি কে যুক্ত করছে বসফরাস প্রণালী। তার মানে বসফরাস প্রণালী কি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রণালী আপনারা বুঝতে পারলেন। এবং এই প্রণালী কিন্তু আগে ছিল তুরস্কের অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে, কিন্তু 1923 সালে অটোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে এই 1923 সালে 100 বছরের জন্য এটিকে আন্তর্জাতিকীকরণ করা হয়। তার মানে জাতীয়করণ থেকে এটা হয়েছে আন্তর্জাতিক প্রণালী, অর্থাৎ বর্তমানে এটি একটি আন্তর্জাতিক প্রণালী হিসেবে সবাই ব্যবহার করতে পারে, এর জন্য তুর্কির অনুমতি লাগবে না। কিন্তু 2023 সাল মানে 1923 থেকে 2023 এই সালে এসে কিন্তু আপনার এটার মেয়াদ শেষ হয়ে যাবে এবং এইটি সবাই ব্যবহার করতে পারবে। অর্থাৎ 2023 সালে এই প্রণালীটি একটি আন্তর্জাতিক প্রণালী হিসেবে জাতীয় প্রণালী হিসেবে হয়তোবা তুর্কি পুনরায় নিয়ন্ত্রণ নিতে পারে। বাট যুদ্ধে হারার কারণে তুর্কির এই ধরনের একটা নিষেধাজ্ঞা আছে, যে কারণে এই পথটা দিয়ে সবাই ব্যবহার করতে পারে, এটি আর কি। এখন দেখেন এই পথগুলো কেন গুরুত্বপূর্ণ একটু আমরা দেখি। দেখেন ব্ল্যাক সির তীরে অবস্থিত হচ্ছে রাশিয়া, এইদিকে বৃহত্তম পাওয়ারফুল রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি রাশিয়া। ওকে, এটা হচ্ছে ক্রিমিয়া, যদিও এটা ইউক্রেনের অংশ ছিল বাট এখন কিন্তু এটা রাশিয়ার অংশ। ওকে, এটা হলো আজব সাগর, এটা হচ্ছে ব্ল্যাক সি, আর এটা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ। এখন রাশিয়ার দুইটা ভূখণ্ড এই মুহূর্তে যদি আমরা দেখি, এই আজব সাগরের সাথে এই ব্ল্যাক সি কে যুক্ত করছে যেই প্রণালী তার নাম হচ্ছে কার্স প্রণালী বা কের্স প্রণালী, কয়েকের কে চয়রের, কের্স প্রণালী। তাহলে আমরা দেখতে পাই কের্স প্রণালী কাকে যুক্ত করছে। আচ্ছা, কের্স প্রণালী যুক্ত করছে ব্ল্যাক সির সাথে আজব সি কে। আজব সি কে হচ্ছে আপনার যুক্ত করছে, আর পৃথক করছে হচ্ছে রাশিয়া থেকে বা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়াকে পৃথক করছে হচ্ছে কের্স প্রণালী। ওকে, এখন দেখেন যে এই আজব সাগরকে নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এইদিকে ইউক্রেন। ওকে, এইদিকে হচ্ছে ইউক্রেনের যে বন্দরটি আছে তার নাম হচ্ছে মারিওপোল, এটা হচ্ছে ইউক্রেনের মারিওপোল সহ আরো কয়েকটা বন্দর আছে এখানে, এটা হচ্ছে ইউক্রেনের। এখন দেখেন যে রিসেন্ট কিন্তু রাশিয়া এই অঞ্চলটাকে পুরো আজভ সিকে, যেহেতু ইউক্রেন যদি কোনোভাবেই ন্যাটো মেম্বার হয়ে যায় তাহলে এখানে এই জায়গাগুলো দখল করে রেখে দিবে তুরস্ক, যেই কারণে ইউক্রেন কিন্তু এই সমুদ্র সীমায় প্রবেশ করতে পারবে না, কেননা এদিকে রাশিয়া, এদিকে রাশিয়ার ক্রিমিয়া, ক্রিমিয়া তো নিয়ে গেছে 14 সালে আমরা জানি। আর এইদিকে মারিওপোলের যে অঞ্চলটা আছে এইদিকে হচ্ছে দানবাস অঞ্চলটা, যেটাকে বলা হয় হচ্ছে আপনার দনেস্ক অঞ্চল। সো এখান থেকে এটা দখলে নিয়ে গেছে রাশিয়া যদিও, আর মারিওপোল বন্দরও দখলে আছে। সো আজব সির যে সিটা আছে এটা পুরোপুরি হচ্ছে এই মারিওপোলটাকে যদি ইয়ে করতে পারে তাহলে রাশিয়ার সাথে এইদিকে ক্রিমিয়া সরাসরি যুক্ত হয়ে যাবে, কেননা মাঝখানে ক্রেস প্রণালী পাড়ি দিতে হবে না এবং এখানকার জাহাজগুলো সহজে এই দিকে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এখানে ন্যাটো জাহাজ ঢুকতে পারবে না আজব সিতে, এই কারণে এটা গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য। ক্রিমিয়া গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য।
ওডেসা গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য, কেননা ওডেসাটা যদি আপনার রাশিয়া দখল করতে পারে ইউক্রেন থেকে, তাহলে এইখানকার যদি ন্যাটো মেম্বারও হয়ে যায় কিছু অংশ, তাহলে কিন্তু আপনার এদের জাহাজগুলো, অর্থাৎ এখানকার যে সি, এই সিতে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে পারবে না কে? ইউক্রেন। আপনারা বুঝছেন কিনা? তার অর্থ দাঁড়ালো ন্যাটো জাহাজ এই দিকে ঢুকতে পারবে না, দেখছেন? এবং আপনারা জানেন যে, এবার আসি আমরা একটু স্নেক আইল্যান্ডে। স্নেক আইল্যান্ড একটা অগুরুত্বপূর্ণ ছোট একটা আইল্যান্ড। তাহলে এটা কেন এত গুরুত্বপূর্ণ উভয় দেশের জন্য? যেটা হচ্ছে, আপনারা জানেন কিনা যে এইদিকে হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে রাশিয়ার ক্রিমিয়া, এটা হচ্ছে মূল ইউক্রেন। ওকে, এদিকে হচ্ছে ওডেসা বন্দর। ওডেসা হচ্ছে ইউক্রেনের একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এখন দেখেন, এই পথটা যদি যেতে হয়, মাঝখানে হচ্ছে স্নেক আইল্যান্ড। দেখেন, এই স্নেক আইল্যান্ডটা যদিও ইউক্রেনের, কিন্তু কয়েকদিন আগে, প্রায় 180 দিন ধরে, এই যুদ্ধ শুরুর পরে হচ্ছে আপনার এটা দখল করে রাখছিল হচ্ছে আপনার রাশিয়া। আপনার জানেন রাশিয়ান সৈন্যরা কিন্তু আপনার এই স্নেক আইল্যান্ডটা দখল করার উদ্দেশ্য হলো এখানকার যে সমুদ্র জাহাজগুলো ইউক্রেনে যায়, ওডেসা বন্দরে যাবে, এটাকে হচ্ছে আপনার মানে আটকে দেওয়ার জন্য, এবং ইউক্রেনের পণ্য যাতে বহির্বিশ্বে না যেতে পারে তার জন্য হচ্ছে এই স্নেক আইল্যান্ডে হচ্ছে আপনার ঘাঁটি গাড়ছে রাশিয়ান সৈন্যরা ক্রিমিয়া থেকে এদিকে যে। কিন্তু আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু আপনার এই স্নেক আইল্যান্ডটা, এই যে মাত্র 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এটাকে পুনঃ দখল করছে ইউক্রেন, কেননা ইউক্রেনের জাহাজগুলো যাওয়ার পথে হচ্ছে রাশিয়া একটা বড় বাধা। সো এই স্নেক আইল্যান্ডটা কি করছে, রাশিয়ান সৈন্যদেরকে বারবার আক্রমণ করতে করতে রাশিয়ার অনিরাপত্তার জন্য এখান থেকে এক রাতের মধ্যে 2টা স্পিড বোটে করে রাশিয়ান সৈন্যরা এদিকে পালিয়ে ক্রিমিয়া চলে যায়, সেভাস্তোপোলে চলে যায়, এদিকে হচ্ছে সেভাস্তোপোল। যেই কারণে এখন কিন্তু মোটামুটি ওডেসা বন্দরটি আবারও ইউক্রেনের, মানে এই জাহাজগুলো এই পথ দিয়ে চলাচল করার জন্য সহজ হয়ে গেছে। বাট যদিও কেউ এই ধরনের ঝুঁকি নেওয়া চায় না, অনেক জাহাজ হচ্ছে বর্তমানে এই ওডেসায় আটকে আছে। ওকে, এই জাহাজগুলো তাহলে কিভাবে বের হয় এদিকে? পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যায় হচ্ছে এই বসফরাস প্রণালী দিয়ে, দেখছেন? আচ্ছা, এখন বসফরাস প্রণালী দিয়ে একটা জাহাজ যখন বের হবে এইদিকে আসবে, সেটি হচ্ছে মর্মর সাগরে। মর্মর সাগর দিয়ে এইদিকে দেখেন তুরস্কের একটি সংকীর্ণ পথ, যার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। এটির নাম হলো দারদানেলিস প্রণালী। ওকে, তাহলে আমরা বলতে পারি দারদানেলিস প্রণালী কি করলো? দারদানেলিস প্রণালী হচ্ছে মর্মর সাগরের সাথে গ্রিসের বা তুরস্কের ইজিয়ান সি কে যুক্ত করলো, আর পৃথক করলো তুরস্ক থেকে তুরস্ককে। তবে এটি হচ্ছে এশিয়ান তুরস্ক, এটা হচ্ছে ইউরোপিয়ান তুরস্ক। আমরা বুঝছি কিনা? এটি হচ্ছে, আচ্ছা, এখন এই দারদানেলিস প্রণালী ইজিয়ান সাগর ছাড়াও কিন্তু আপনার এখানে যুক্ত করছে আরেকটা সাগরকে, সেটি হচ্ছে ভূমধ্য সাগরকে। দেখছেন, এটি হচ্ছে ভূমধ্য সাগর। এগুলোকে যদি একটা অপশন না থাকে তাহলে আমরা অন্য অপশনটা চুজ করব। ধরেন ইজিয়ান সাগর নাই, তার মানে অ্যান্সার কি হবে? তার মানে অ্যান্সার হবে হচ্ছে মর্মর সির সাথে ভূমধ্য সাগরকে। বাট যদি এক্সাক্ট দুটো থাকে যে মর্মর সাগর আর ইজিয়ান সাগর, তখন অ্যান্সার হবে ইজিয়ান সাগর। দেখছেন, এগুলো থেকে আপনার গুরুত্বপূর্ণ। এবং জানেন যে এই ইজিয়ান সির নিয়ন্ত্রণ নিয়ে টার্কির সাথে হচ্ছে গ্রিসের দ্বন্দ্ব সবসময় আছে এবং এটা লেগেই থাকে। ঠিক আছে, এই ইজিয়ান সি। আরেকটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাসের 2 প্রান্ত, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে উত্তর সাইপ্রাস, যেটা হচ্ছে যাকে বলা হয় তুর্কি সাইপ্রাস। এটি হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেখানে হচ্ছে গ্রিক জনগণ বেশি, এবং এটা একটা মহাদেশীয় সীমান্ত। মজার ব্যাপার, বাট এখন আমি আর বলবো না। আচ্ছা, এবার একটু আসি আমরা ইতালি। এটা হচ্ছে ইতালি, দেখেন। ওকে, এটা হচ্ছে ইতালি মূল ভূখণ্ড। ওকে, ইতালি নিজে একটা উপদ্বীপ, দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে ইতালি উপদ্বীপে ইতালি অবস্থিত, কারণ তার 3 দিকে হচ্ছে সমুদ্র। আচ্ছা, এই দিকে হচ্ছে ইতালির একটা গুরুত্বপূর্ণ দ্বীপ, যাকে বলা হয় সিসিলি, নট সিসেলস, বুঝতে হবে। সিসেলস কে যেন কেউ সিসিলি না ভাবেন, এটির নাম হলো সিসিলি। ওকে, আর এই দিকে রাষ্ট্রের নাম হচ্ছে লিবিয়া। আপনারা জানেন ডেঞ্জারাস কান্ট্রি লিবিয়া। আচ্ছা, এখন দেখেন এই সিসিলির সাথে, আচ্ছা, সিসিলি থেকে ইতালিকে যে এই প্রণালী পৃথক করছে, সেই প্রণালীর নাম কি বলুন তো? আচ্ছা, সিসিলি থেকে হচ্ছে আপনার ইতালিকে পৃথক করছে হচ্ছে আপনার মেসিনা প্রণালী, মেসিনা প্রণালী। তাহলে এই প্রণালীর নাম হলো মেসিনা প্রণালী, মেসিনা প্রণালী। এখন এই মেসিনা প্রণালী হচ্ছে আপনার কোন দুটি সাগরকে যুক্ত করছে? আচ্ছা, এইখানে যে সাগরটি আছে ইতালির পাশে, এটি, ঠিক আছে,
এটির নাম হচ্ছে আপনার টিরেনিয়ান সি। টিরেনিয়ান সি, টস্কর টি, রয়কার রে, নস্কর নি, অন্তঃস্থকার আ ন, টিরেনিয়ান সি। আর এর অপর প্রান্তে এই দিকে যে সাগরটা আছে, ইজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরের পাশে এই দিকে যে ছোট সাগরটা আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে আইওরে আইরো নাকি কি যেন বলা হয়, আয়োনিয়ান সি। হ্যাঁ, সরে আর অবশ্যই আই ও নিয়ান সি, ঠিক আছে। তাহলে টিবেরিয়ান সির সাথে আয়োনিয়ান সি কে যুক্ত করছে হচ্ছে আপনার মেসিনা প্রণালী, আর পৃথক করছে হচ্ছে ইতালি থেকে সিসিলিকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানের জিনিসটা দেখাবো। আপনাদের মানব পাচারকারীরা, মানব পাচারকারীদের একটা স্বর্গ রাজ্য হচ্ছে আপনার এই সিসিলি, অর্থাৎ লিবিয়া। এই আফ্রিকান দেশগুলো সব গরিব, আপনারা বুঝতেই পারছেন। এদিকে হচ্ছে লিবিয়া, ওকে। এই লিবিয়া থেকে যদি আপনার কোন, যেমন বাংলাদেশের হিউজ পরিমাণ যায়, দেখবেন যে কিছুদিন পর পর এখানে ভূমধ্যসাগরে জাহাজ ডোবে, কেননা ইতালি থেকে যদি কোনোভাবে একটু পাড়ি দিয়ে এইটা হচ্ছে আপনার সিসিলি আইল্যান্ডে যেতেই পারে, তাহলে সে ইউরোপীয় ইউনিয়নে চলেই গেল। এবং এখানে যে জাহাজগুলা দেখবেন আপনার ইতালির বিভিন্ন মানব পাচারকারীরা, যারা হচ্ছে বাংলাদেশ, ভারত, বিভিন্ন পথ দিয়ে হচ্ছে এরা লোক সংগ্রহ করে বা আফ্রিকান লোক সংগ্রহ করে এই লিবিয়া উপকূল দিয়ে এই দিকে যেয়ে প্রবেশ করে, সেটা সিসিলি আইল্যান্ডে অথবা এইখানে আছে একটা ভূখণ্ড যার নাম হচ্ছে মাল্টা। এটা একটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ মাল্টা। এখানে যে প্রবেশ করতে পারলেই কিন্তু সহজে এই ইউরোপ ভূখণ্ডে যাইতে পারে, দেখছেন। তবে এই পথটা খুবই ভয়ঙ্কর, এই পথে গেলেই জাহাজ ডুবে যায়, জাহাজ ডুবে যায় এবং অনেক মানুষের মৃত্যু হয়। এবং দেখবেন যে মোটামুটি একটা জাহাজে যদি 60 জন মরে, তাহলে মোটামুটি আন্দাজ করবেন যে মিনিমাম 10 জন বাংলাদেশি আছেই। ডেঞ্জারাস একটা এলাকা। এটি হচ্ছে লিবিয়া, এই পথটা ব্যবহার করে, এটা একটা মানব পাচার রুট, বুঝছেন। এইটা সিসিলি, এইদিকে হচ্ছে মাল্টা আইল্যান্ড, ইতালি, এই পথটা লিবিয়া টু ইতালি, মাঝখানে এই পথটা হচ্ছে একটি মানব পাচারকারী মানে হচ্ছে রুট পৃথিবীতে। এটা খুবই স্বাভাবিক, কারণ এখানে সব আফ্রিকান গরিব দেশ আর এইদিকে ইউরোপিয়ান সব ধনী দেশ, সো যেতেই হবে। আচ্ছা, এবার একটু আসি আমরা এই ভূমধ্য সাগর দিয়ে। এটা হচ্ছে ইতালি, এদিকে ফ্রান্স, এটা ইউরোপ, এদিকে হচ্ছে ফ্রান্স, এইটা হচ্ছে স্পেন, ঠিক আছে, এটা হলো পর্তুগাল। আচ্ছা, আর এই দিকে যে আফ্রিকান দেশটি আছে তার নাম হলো মরক্কো, আর এটা হলো মূল স্পেন, এটার নাম হচ্ছে স্পেন, এইদিকে হচ্ছে ফ্রান্স, ওকে। আচ্ছা, এবার দেখাবো আমি, দেখেন এটা হচ্ছে মরক্কো, এটা হচ্ছে স্পেন, আর এটা হলো ভূমধ্যসাগর, আর এটির নাম হলো উত্তর আটলান্টিক, ওকে। এই উত্তর আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগর এর মাঝখানে দেখেন যে এটা হচ্ছে মরক্কো, দেখছেন কি, এটা হচ্ছে মরক্কো, আর এটা হচ্ছে স্পেনের একেবারে দক্ষিণ ভূখণ্ড। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পেনের দক্ষিণ ভূখণ্ড, ওকে। কিন্তু এখানে যে একটু ঝামেলা আছে, সেটি এখানে আরেকটি দেশের ভূখণ্ড আছে, সেটি হচ্ছে জিব্রাল্টার। সেটি হচ্ছে কি বলতো, জিব্রাল্টার। ধরেন এই ভূখণ্ডটির মালিক কিন্তু স্পেন না, এই ভূখণ্ডের নাম হচ্ছে জিব্রাল্টার, জিব্রাল্টার, যেটির নিয়ন্ত্রণ হচ্ছে ইউকের। এটি হচ্ছে একটি ইউকে ভূখণ্ড, ওকে। এখন এটা একটা জিব্রাল্টার উপদ্বীপ হওয়ার কারণে একটা জিব্রাল্টার রক মানে একেবারে সমুদ্রের মধ্যে আস্তে আস্তে করে মিশে গেছে। সো এখানকার যে প্রণালীটা আছে সেটা হচ্ছে এই পথ দিয়ে জাহাজগুলো আসে, এই যে সুয়েজ খাল পথ দিয়ে, এইদিকে বসফরাস প্রণালী দিয়ে, দারদানেস প্রণালী দিয়ে জাহাজগুলো যখন এই পথ দিয়ে ইউরোপে বা আটলান্টিক মহাসাগরে যাবে, তখন হচ্ছে এই জিব্রাল্টারের পাশ দিয়ে প্রবেশ করে আটলান্টিক মহাসাগরে। সো এখানকার যে প্রণালীটা আমরা দেখতে পাই, এটার নাম হলো জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। এখন একটু দেখি আমরা জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করছে। আচ্ছা, জিব্রাল্টার প্রণালী হলো মরক্কো থেকে স্পেনকে পৃথক করছে, ওকে। মরক্কো থেকে স্পেনকে পৃথক করছে, এই যে প্রণালীটা আপনি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর যুক্ত করছে হচ্ছে উত্তর আটলান্টিক বা আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে হচ্ছে জিব্রাল্টার। এখন এই জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণটা কার হাতে? আচ্ছা, জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণটা কিন্তু ইউকের হাতে, ইউকের হাতে। কেননা বুঝতেই পারছেন এটা হচ্ছে ইউকের একটি, যদিও ইউকে এখান থেকে অনেক দূরে, এইখানে হচ্ছে ইউকে, বাট এটা হচ্ছে ইউকের একটি স্বায়ত্ত শাসিত ভূখণ্ড, নাম হচ্ছে জিব্রাল্টার। খুবই ছোট একটা ভূখণ্ড, 6 কিলোমিটার জায়গা হবে,
6 বর্গ, বাট খুবই অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে হিউজ পরিমাণ ট্যাক্স পায় ইউকে, দেখছেন খেয়াল করে। এখন আমরা বলতে পারি যে এই জিব্রাল্টার প্রণালী কোন দুইটা মহাদেশকে পৃথক করছে। আচ্ছা, মহাদেশ বলতে হবে ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে, আর যুক্ত করছে ভূমধ্য সাগরের সাথে উত্তর আটলান্টিক মহাসাগরকে। এটা হিউজ পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটাও একটা মানব পাচারের রুট। বুঝতেই পারছেন, আফ্রিকানরা যে কোনো ভাবে, এখানে ফেরিও আছে, আপনারা জানেন কিনা, জিব্রাল্টার প্রণালী দিয়ে আপনি ফেরি পথ দিয়ে মরক্কো থেকে, মানে ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশে আপনি আসতে পারবেন এখানকার ফেরি যোগাযোগের মাধ্যমে, দেখছেন। আচ্ছা, এখন জাহাজগুলো কোথায় আসে দেখেন, যে বৈশ্বিক জাহাজগুলো যখন জ্বালানি নেয় অথবা মাঝখানে যখন বিরতি, যাত্রা বিরতি করে হচ্ছে এই জিব্রাল্টারে। এই জিব্রাল্টারের এই দিকে দেখেন একটা সমুদ্র, এখানে এসে খুবই শান্ত, এবং এটাকে বলা হয় জিব্রাল্টার পোতাশ্রয়, যেখানে এসে আশ্রয় নেয় জাহাজগুলা। ঠিক আছে, এইটা। এবার একটু আমরা আসি এই দিকটায়। আচ্ছা, এই দিকটা আসলে হলো ইউরোপের এদিকে ফ্রান্স, এদিকে স্পেন, পর্তুগাল। আচ্ছা, আমি এইদিকে অল্প একটু আঁকবো। দেখেন, এটা হচ্ছে ধরেন ফ্রান্স, এটাও ফ্রান্স, এদিকে ভূমধ্যসাগরীয় ফ্রান্স, এদিকে হচ্ছে জিব্রাল্টার প্রণালীর, সরি, এদিকটা হচ্ছে আটলান্টিক প্রণালীর, মানে আটলান্টিক মহাসাগরের ফ্রান্স। এদিকেও কি বলতো, ফ্রান্স, রাষ্ট্রের নাম কি, ফ্রান্স। আচ্ছা, এই ফ্রান্স থেকে এইদিকে যে রাষ্ট্রটা আছে, সব দেখাতে পাচ্ছি না আমি, ধরেন এটা হচ্ছে ইউকে। ওকে, এটার নাম হলো কি, ইউকে। আচ্ছা, এখন দেখেন ইউকের এই দিকটা আসলে, এই দিকটা যে সাগরটা আছে তার নাম হলো উত্তর সাগর, নট উত্তর মহাসাগর, বুঝতে হবে। উত্তর সাগর কোথাও অবস্থান, আচ্ছা বুঝতে হবে। এদিকে হচ্ছে নরওয়ে, আর এদিকে হচ্ছে ইউকে। নরওয়ে এবং ইউকের মাঝখানে যে সাগর তার নাম হচ্ছে উত্তর সাগর। ওকে, আর এদিকে নাম হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ইউকে। মাঝখানে এখানে দুইটা প্রণালীর নাম আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর সাগর। ওকে, আর এইখানে দেখেন, এইখানে এসে সমুদ্র একেবারে কাছাকাছি, দুইটা ভূখণ্ড দেখেন, এটা হচ্ছে ফ্রান্স, আর এটা হচ্ছে ইংল্যান্ডের বা ইউকের এখানকার যে ছোট শহরটি আছে তার নাম হচ্ছে ডোভার। শহরের নাম হচ্ছে কি, ডোভার। এই ডোভারের নামে এখানকার যে সংকীর্ণ জলপথটি আমরা দেখতে পাই তার নাম হলো ডোভার প্রণালী। এটি হচ্ছে ডোভার শহর, এর নামে হচ্ছে ডোভার প্রণালী। তাহলে আমরা দেখতে পাই ডোভার প্রণালী কি করছে, ও একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই ডোভার থেকে এইখানে এসে এইখানকার যে জলপথটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা, এটির নাম হলো ইংলিশ চ্যানেল। এটির নাম হলো ইংলিশ চ্যানেল। আচ্ছা, এখন ইংলিশ চ্যানেল কি করছে আমরা দেখতে পাই, ইংলিশ চ্যানেল হলো উত্তর সাগর থেকে, আচ্ছা ইংলিশ চ্যানেল যখন আমি বলবো সম্মিলিতভাবে এই উত্তর সাগর থেকে ডোভার প্রণালী সহ পুরো জলপথটিকে বলা হয় ইংলিশ চ্যানেল, যার দৈর্ঘ্য হচ্ছে মোট 560 কিলোমিটারের মতো। এটি হচ্ছে পুরোপুরি ডোভার, সরি, ইংলিশ চ্যানেল বলা হয় এটাকে। ওকে, যৌথভাবে এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। এখন যখন আমি বলবো ইংলিশ চ্যানেল কি করছে, তখন আমাকে অ্যান্সার দিতে হবে ইংলিশ চ্যানেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করছে ইংলিশ চ্যানেল, এবং পৃথক করছে ফ্রান্স থেকে ব্রিটেন বা ইউকে কে, অথবা ফ্রান্স থেকে ইংল্যান্ডকে, অথবা ডোভার থেকে ফ্রান্সকে। দেখছেন, এটি হচ্ছে ডোভার প্রণালী পৃথক করছে। এখন যখন আমি বলবো ইংলিশ চ্যানেল কি, সরি ইংলিশ চ্যানেল তো বলে ফেললাম, এটা পুরোটাই হচ্ছে ইংলিশ চ্যানেল, কিন্তু ডোভার প্রণালী কি। আচ্ছা, ডোভার প্রণালী হলো ইংলিশ চ্যানেল, দেখেন কোথাও দৈর্ঘ্য বেশি কোথাও কম, যেমন এইখান থেকে এইদিকে অনেক দূর, কয়েকশো কিলোমিটার হবে, ঠিক আছে। মাঝখানে সমুদ্র, এখান থেকে ধরেন এই পর্যন্ত, এটাও কিন্তু ইংলিশ চ্যানেল, অনেক দূর দেখেন। কিন্তু এইখানে এসে দেখেন যে ফ্রান্স, এই যে হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ইংল্যান্ডের ডোভার, খুবই কাছাকাছি, ঠিক আছে। এবং এখানকার জলপথটি ইংলিশ চ্যানেলের খুবই সংকীর্ণ বিধায় এখানকার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 43 কিলোমিটার, মাত্র 43 কিলোমিটার। তার মানে ইংলিশ চ্যানেলের সবচেয়ে সংকীর্ণ অংশটির নাম হলো ডোভার প্রণালী, অর্থাৎ ইংলিশ চ্যানেলের সব থেকে দূরত্ব যেখানে কম ওই জায়গাটাকে বলা হয় ডোভার প্রণালী। এখন যদি বলি ডোভার প্রণালী কি করছে, আচ্ছা ডোভার প্রণালী হলো ফ্রান্স থেকে ইউকে কে পৃথক করছে, বা ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথক করছে, বা ফ্রান্স থেকে ইংল্যান্ডকে পৃথক করছে ডোভার প্রণালী।
আর যুক্ত করছে উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে। দেখছেন? তাহলে ডোভার প্রণালী ইংলিশ চ্যানেলের সাথে উত্তর সাগরকে যুক্ত করছে আর পৃথক করছে ইউকে থেকে ফ্রান্সকে। ঠিক আছে, ডোভার প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ। কেননা এইখান থেকে একটু দেখি, আমরা এইদিকে যাই। আচ্ছা, এখানেও দেখানো খুব সম্ভব হচ্ছে না, তারপরে একটু দেখাই। এইদিকে হচ্ছে আপনার একটি ভূখণ্ড এইভাবে চলে গেছে এবং তার নাম হলো ডেনমার্ক। ওকে, তার নাম হলো ডেনমার্ক। এইভাবে একটা ডেনমার্ক একটা উপদ্বীপ টাইপের। ওকে, আচ্ছা, এই ডেনমার্ক একটা উপদ্বীপ টাইপের, এটা হচ্ছে উত্তর সাগর, এটা হচ্ছে ডেনমার্ক উপদ্বীপ। এইদিকে হচ্ছে আপনার আছে আবার স্ক্যান্ডিনেভীয় অঞ্চল, আর এইখানে যে সাগরটির নাম হচ্ছে বাল্টিক সাগর। বাল্টিক সাগর। ওকে, এখন জাহাজগুলো এই বাল্টিক সাগর দিয়ে, বাল্টিক সাগরও কিন্তু গুরুত্বপূর্ণ, জাহাজগুলো যখন বাল্টিক সাগর দিয়ে উত্তর সাগরে প্রবেশ করবে বা ডোভার প্রণালীতে আসবে, এই পথটাতে দেখেন বাল্টিক সি থেকে জাহাজগুলো এইভাবে ঘুরে এই পথ দিয়ে এইদিকে আসতে হয়। সো এটা হচ্ছে ফ্রান্স, এদিকে হচ্ছে জার্মানি, আর এটা হচ্ছে ডেনমার্ক। ওকে, এখন জার্মানি করলো কি, এখান থেকে একটা খাল খনন করে দিল। ওকে, যেটি হচ্ছে এইদিকে উত্তর দিকে ডেনমার্ক, দক্ষিণ দিকে হচ্ছে জার্মানি, আর এদিকে হচ্ছে বাল্টিক সাগর। সো এটা হচ্ছে জার্মানি ভূখণ্ড, এইদিকেও জার্মানি, অল্পটা করে জার্মানি। সো জার্মানি এই মাঝখান থেকে একটি খাল খনন করে দিল যাতে করে বাল্টিক সাগরের এই দিকটা ঘুরে না আসতে হয়। দেখছেন কিনা? এখন যখন এই খালটা খনন করলো, এই খালের নাম হচ্ছে আপনার কিয়েল খাল। কিয়েল খালের নাম হচ্ছে কি, কিয়েল খাল। এখন আমরা বলতে পারি কিয়েল খাল কেন গুরুত্বপূর্ণ, বিকজ এই কিয়েল খাল যখন জার্মানি খনন করলো, এটি হচ্ছে আপনার ডেনমার্ক থেকে জার্মানিকে পৃথক করে দিল, এবং পৃথক করার ফলে এটি কি করছে দেখেন, বাল্টিক সাগরের সাথে, এই বাল্টিক সাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করে দিছে। এবং শুধুমাত্র এইটুকু পথ না ঘোরার কারণে 460 কিলোমিটার পথ কমে গেছে। দেখছেন, এটি হচ্ছে কিয়েল খালের গুরুত্ব। তার মানে কিয়েল খাল, জার্মানির এই কিয়েল খাল দিয়ে, এটি হচ্ছে জার্মানি ডেনমার্ক সীমান্ত অবস্থিত, এই খাল দিয়ে হচ্ছে আপনার উত্তর সাগরের সাথে এদিকে ফ্রান্স, ব্রিটেন, দেখেন যে এদিকে বাল্টিক অঞ্চলে যোগাযোগ স্থাপিত হয় এই কিয়েল খাল দিয়ে। বুঝছেন কিনা? এবং এইদিকে দুইটা আরো গুরুত্বপূর্ণ সাগর আছে, একটা হচ্ছে গালফ অফ বোথেনিয়া, আর একটা হচ্ছে গালফ অফ, এইদিকে আছে হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড। অর্থাৎ এই গালফ অফ ফিনল্যান্ড, গালফ অফ বোথেনিয়া, বাল্টিক সাগর, এখান থেকে উত্তর সাগর বা আটলান্টিক মহাসাগরে বের হতে হয় এই জার্মানির কিয়েল খাল দিয়ে। কিয়েল খাল, এজন্য কিয়েল খালের গুরুত্ব অনেক। এটি হচ্ছে কিয়েল খাল। আপনারা বুঝছেন কিনা? এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ প্রণালী এবং সমুদ্র পথগুলো আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এবার একটু আসি, একটি বহুল প্রচলিত প্রশ্ন অনেকে করছেন, এজন্য আমি আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে কাস্পিয়ান সি কি সি কিনা, না কাস্পিয়ান সি সি না। কাস্পিয়ান সি একটা বিশাল ধরনের হ্রদ, তবে এটা অনেক সাগরের থেকে অনেক বড়। দেখেন, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর, অথবা আমি লিখছি কাস্পিয়ান হ্রদ, কিন্তু এটা সাগর কি হ্রদ কিনা। দেখেন, সাগর হতে হলে তাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো মহাসাগরের সাথে যুক্ত হতে হবে, কিন্তু এটা কিন্তু যুক্ত নেই কোথাও। কেননা এর তীরে বিশাল করে এদিকে রাশিয়া, এদিকে ককেশাস অঞ্চল, ঠিক আছে, এদিকে ইরান, এইদিকে হচ্ছে তুর্কমেনিস্তান, এইদিকে তুরস্ক, এইদিকে আসলে হচ্ছে কাজাখস্তান। প্রায় 7টা দেশ অবস্থিত কাস্পিয়ান সাগরের তীরে। বাট তারপরেও কাস্পিয়ান সাগর মূলত কোনো সাগর না, কাস্পিয়ান সাগর মূলত একটি হ্রদ। তাহলে বুঝতে হবে কাস্পিয়ান এত বড় হ্রদ যে এটাকে হ্রদ না বলে এটাকে সবাই সাগর বলে। এটা কেন সাগর না, দেখেন, যদিও এর পানি লবণাক্ত, তারপর এটা সাগর বলা যাবে না, কেননা এটা কোনো মহাসাগরের সাথে যুক্ত নয়। দেখেন, আপনি খেয়াল করে আজব সি, ব্ল্যাক সি, যদিও মনে হয় একটা পুকুর টাইপের, হ্রদ মনে হয়, বাট এটা হ্রদ না, কেননা এখানে বসফরাস প্রণালী আছে। দেখেন, মর্মর সাগর সাগর, কেননা এর সাথে মূল ইজিয়ান সাগর যুক্ত আছে দারদানানিস প্রণালী দ্বারা। কিন্তু কাস্পিয়ান সাগর কিন্তু কোনোভাবে এখানে কোনো প্রণালী নেই। যদি এখানে একটা প্রণালী থাকতো ধরেন, তাহলে আমরা এটাকে সাগর বলতে পারতাম। তাহলে বুঝতে হবে কাস্পিয়ান সি কোনো সি না, যেমন করে ব্ল্যাক সি কোনো সি না, সরি ডেড সি, সরি ব্ল্যাক সি না, ডেড সি কোনো সি না। ডেড সি হলো একটি কি বলুন তো, একটা হ্রদ। এটি গত বছর এনএসআই পরীক্ষায় আসছিল। ডেড সি কোনটি সাগর নয়, এটি হচ্ছে ডেড সি। কোনটি সাগর নয়, সেটি হচ্ছে আপনার কাস্পিয়ান সি। কোনটি সাগর নয়, সেটি হচ্ছে আপনার লেক বৈকাল সি। বৈকাল সি, এটি হচ্ছে মতো লেক বৈকাল। এটা এত বড় একটি আর কি হ্রদ,
যেটাকে অনেকে সাগরও বলে ওই এলাকার মানুষ, বাট এটা সাগর না। তাহলে মনে রাখতে হবে কাস্পিয়ান সি, ব্ল্যাক সি, সরি ব্ল্যাক সি না, আবারও ভুল বলতেছি, কাস্পিয়ান সি, ডেড সি, তারপরে হচ্ছে আপনার সি অফ বৈকাল, একটাও সি না, সবগুলোই হচ্ছে আপনার কি বলেন তো, সবগুলোই হচ্ছে আপনার হ্রদ। এই তাহলে এই দিকের গুরুত্বপূর্ণ প্রণালীগুলা, সমুদ্র পথগুলা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা দেখতে পেলেন। ঠিক আছে, এবার কি আমরা বাকি প্রণালীগুলো দেখাবো কিনা, এটা অনেক সময়ের কাজ। তো আপনারা যারা ক্লাসে এই মুহূর্তে আমরা আছি, আপনারা একটু কমেন্ট করবেন যে আজকে কি আমরা বাকি প্রণালীগুলো দেখবো কিনা, নাকি এখানে শেষ করব। অলরেডি আমাদের অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, আমরা এই ক্লাসটিতে অবশ্যই যারা যুক্ত আছি, আচ্ছা একদিনে আমাদের সব প্রণালীগুলো শেষ হবে না, আমাদের পরবর্তী কোনো ক্লাসে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপে, আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপে আমরা বাকি প্রণালীগুলো আরেকটা ক্লাস নিব, অথবা 10 মিনিট স্কুলের পেজে আমরা বাকি প্রণালীগুলো নিয়ে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা যুক্ত আছেন তারা আমাকে যদি ফলো করতে চান, তাহলে আমার নামটা এখানে দেওয়া আছে, দেখেন আব্দুর রহমান শ্রাবণ, এই নামে আমাকে পাবেন আপনারা। ঠিক আছে, এই নামে ফেসবুক অ্যাকাউন্টে আমাকে আপনারা পাবেন। এবং 10 মিনিট স্কুলের ক্লাসে আপনার সাথে মাঝে মাঝে মাসে 2বার বা 3বার দেখা হবে। এবং বাকি টাইমটা আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপ যেটাকে বলা হয় ওখানে আপনাকে পাবেন। তো এই মুহূর্তে আজকে ক্লাসে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাবলিক গ্রুপ থেকে, আমার প্রাইভেট ব্যাচ থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। আর আজকে মনে হয় কুইজের সময়টা একেবারেই নেই, তারপর আমি একটু চেষ্টা করি কয়েকটা কুইজ নেওয়ার জন্য। আপনারা একটু লিখবেন, আমি আপনাদেরকে সেই কুইজগুলো পড়বো। আচ্ছা আমরা একটু পড়বো। আচ্ছা অনেকেই বলছেন দেখান বাকিগুলা, আবার অনেকে বলছে না স্যার আজকে এই পর্যন্ত থাক, অনেক হয়ে গেছে। আচ্ছা প্রণালী অনেক গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আজকে যে আমি প্রণালী দেখালাম ব্যাপারটা এমন না। আপনাকে যদি কয়েকটা প্রণালী আমি দেখাই যাই, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি জাস্ট আপনি মনে রাখতে পারবেন। বাট এটা, এটার মধ্য দিয়ে আপনার আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ভূগোলের অনেক বিষয় আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি মোটামুটি মুখস্থ দেখাতে পারি, বাট এগুলোই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আমি দেখাই ফেলছি, বাকিগুলো গুরুত্বপূর্ণ খুব বেশি না। আচ্ছা এর সাথে যদি যুক্ত করি আমরা আর দুইটা প্রণালী, এটা হচ্ছে মালাক্কা প্রণালী, আর একটা হচ্ছে ফর্মোজা প্রণালী, আর একটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন সেটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা পথ প্রণালী। এই তিনটা প্রণালী যুক্ত করলে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো এখানেই, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, বিশেষ করে আমি আজকে যেগুলো দেখালাম এগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। এখন আমি আপনাদেরকে একটা নিব, আচ্ছা কয়েকটা কুইজ নিব, আপনারা এই কুইজের অ্যান্সার গুলো দিবেন, আমরা একটু দেখি। আচ্ছা অনেকেই বাকিগুলো দেখতে চাচ্ছে। আচ্ছা আমরা বলবো আজকের লেকচার থেকে। ওকে, আচ্ছা পানামা খাল, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করছে? আমরা একটা অ্যান্সার দেই, পানামা খাল কোন দুটি, পানামা খাল কোন দুটি, আচ্ছা পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করছে? পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করছে, এটা আমরা একটা অ্যান্সার দেই। আচ্ছা অনেক দীর্ঘ সময়ের ক্লাস, এটা অনেকেই হচ্ছে আপনার চলে গেছেন, আমরা দেখতে পাচ্ছি উপস্থিত এখন খুবই কম। আচ্ছা পানামা খাল কোন দুটি সাগরকে যুক্ত করছে? আচ্ছা আমি কমেন্ট গুলো পরে দেখতেছি কেন। আচ্ছা অনেকে আনসার দিচ্ছেন যে আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে যে খাল তার নাম হচ্ছে পানামা খাল। আচ্ছা জয়া বলছে উত্তর এবং দক্ষিণ আটলান্টিক, সরি উত্তর এবং, না না পানামা খাল তো উত্তর এবং আটলান্টিক না। আচ্ছা উত্তর প্রশান্ত মহাসাগর, উত্তর ও এখানে নাই আর কি। আচ্ছা প্রশান্ত মহাসাগর হতে আটলান্টিককে হচ্ছে আপনার যুক্ত করছে। আচ্ছা আশরাফুল ইসলাম বলছে আটলান্টিক অ্যান্ড প্যাসিফিক, হ্যাঁ এটাই সঠিক, আটলান্টিক অ্যান্ড প্যাসিফিককে যুক্ত করছে হচ্ছে পানামা। আচ্ছা এবার আসি আমরা জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী কোন দুটি, জিব্রাল্টার প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে? জিব্রাল্টার প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে? আচ্ছা আমরা অনেকে অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ এটি হচ্ছে
জিব্রাল্টার প্রণালী যুক্ত করছে ভূমধ্য সাগর থেকে উত্তর আটলান্টিক মহাসাগরকে, অথবা ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। ওকে, দেখেন এইদিকে যে পথটা আছে, যদি একত্রিতভাবে বলি, এই আটলান্টিক থেকে ভূমধ্য সাগর হয়ে সুয়েজ খাল দিয়ে একেবারে বাবেল মানদ্বীপ প্রণালী দিয়ে বের হলে এইখানকার যে সমুদ্র পথটি আছে, এই সমুদ্র পথটির নাম আসলে কি? এটি কোন সমুদ্র পথ? ওকে, অর্থাৎ ভারত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে, এর মাঝখানে যতগুলো সমুদ্র পথ আমরা দেখতে পাই, এগুলোকে একত্রিতভাবে কি বলা হয়? আচ্ছা, এগুলোকে একত্রিতভাবে কি বলা হয়? এটা কি জিব্রাল্টার প্রণালী পথ, নাকি এটা সুয়েজ খাল পথ? আচ্ছা, এই পথটির নাম কি? হ্যাঁ, সুয়েজ খাল পথ। অনেকে অ্যান্সার দিচ্ছেন, এটির নাম হলো সুয়েজ খাল পথ। ওকে, আচ্ছা, এটি হচ্ছে সুয়েজ খাল পথ। আচ্ছা, এবার একটু আসি আমরা ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর এবং হচ্ছে মর্মর সাগর, ইজিয়ান সাগর এবং মর্মর সাগরের মধ্যে অবস্থিত প্রণালীর নাম কি? আচ্ছা, ইজিয়ান সাগর এবং মর্মর সাগরের মাঝখানে অবস্থিত প্রণালীর নাম কি? ইজিয়ান সি এবং মর্মর সির মাঝখানে অবস্থিত প্রণালীর নাম কি? আচ্ছা, অনেকে বলছে আরেকটু স্লো ক্লাসটি করলে ভালো হতো। যদি স্লো করতে যাই তাহলে প্রণালী লাগবে মিনিমাম 4 দিন, আমি যেভাবে বুঝাবো। আচ্ছা, এটা একটু বলি। আচ্ছা, এটার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী, দারদানেলিস প্রণালী। আমরা শুধু অ্যান্সার লিখবো। ওকে, এবার আসি আমরা মর্মর সাগর এবং হচ্ছে ব্ল্যাক সি, মর্মর সাগর এবং ব্ল্যাক সি একে যুক্ত করছে কোন প্রণালী? আচ্ছা, মর্মর সাগর এবং ব্ল্যাক সি কে যুক্ত করছে কোন প্রণালী? আচ্ছা, মর্মর সাগর, আচ্ছা অনেকে আনসার দিচ্ছেন মর্মর সাগর এবং হচ্ছে ব্ল্যাক সি, এই দুইটাকে যুক্ত করছে কোন প্রণালী? আচ্ছা, তার নাম হচ্ছে আপনার বসফরাস প্রণালী। এটি হলো বসফরাস সি, সরি বসফরাস প্রণালী। এটি হচ্ছে মর্মর সাগর এবং হচ্ছে ব্ল্যাক সি কে যুক্ত করছে। ওকে, আচ্ছা এবার আসি আমরা সুয়েজ উপসাগর বা গালফ অফ সুয়েজের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে কোন প্রণালী? আবারও বলি, গালফ অফ সুয়েজ বা সুয়েজ উপসাগরের সাথে, গালফ অফ সুয়েজের সাথে, আচ্ছা সুয়েজ উপসাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে কোন প্রণালী? আচ্ছা, অনেকে আনসার দিচ্ছেন, আচ্ছা এটা হচ্ছে প্রণালী না, আসলে এটা হচ্ছে সুয়েজ খাল। ঠিক আছে, এটির নাম হচ্ছে কি? সুয়েজ খাল। বুঝতে হবে, সুয়েজ খাল এটাকে হচ্ছে আপনার যুক্ত করছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে কি কি? আচ্ছা, লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে দুইটা জিনিস, একটা হচ্ছে সুয়েজ উপসাগর, আরেকটা হলো সুয়েজ খাল। ওকে, সুয়েজ খাল। আচ্ছা, আচ্ছা প্রশ্ন হলো সুয়েজ খালের বিকল্প খাল খনন করতে চায় কোন রাষ্ট্র? একটু বলি আমরা, সুয়েজ খালের বিকল্প খাল হিসেবে একটি খাল খনন করতে চায় কোন দেশ? সুয়েজ খালের বিকল্প হিসেবে খাল খনন করতে চায় কোন দেশ? আচ্ছা, আমরা অ্যান্সার দিচ্ছি ইসরায়েল। হ্যাঁ, এটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল হচ্ছে এখানে একটি বিকল্প খাল খননের প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, ওকে। আপনার আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পানামা খাল। আচ্ছা, পানামা খালের একটি বিকল্প খাল খনন করতে চায় কোন দেশ? এটা আপনারা জানেন না? পানামা খালের একটি বিকল্প খাল খনন করতে চায় হচ্ছে পানামার থেকে উত্তর দিকে একটা রাষ্ট্র আছে, এখানে দেখাতে পারছি না, নাম হচ্ছে নিকারাগুয়া। এটা একটু লিখে রাখতে পারেন আপনারা, যে পানামা খালের বিকল্প হিসেবে একটি খাল খনন করতে চায় হচ্ছে নিকারাগুয়া। ওকে, তার মানে নিকারাগুয়া যদি খালটা খনন করে তাহলে পানামা খালের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, লাস্ট মুহূর্তে কিন্তু আমরা সবাই ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখি, এটা অবশ্যই আপনাদের অনেক কাজ দিবে। এটা মনে হয় আজকের মতো করে আপনারা প্রণালী কখনো এভাবে বুঝেন নাই, আই এম শিওর। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার ডেনমার্ক এবং হচ্ছে জার্মানির মাঝখানে যে খালটি আছে সেই খালটির নাম কি?
আবারও বলি, ডেনমার্ক এবং হচ্ছে জার্মানির মাঝখানে অবস্থিত খালের নাম কি? এইখানে। আচ্ছা, এই খালটির নাম হচ্ছে আপনার কিয়েল খাল। কিয়েল খাল। ওকে, কিয়েল খাল যুক্ত করছে কোন দুটি সাগরকে? আচ্ছা, কিয়েল খাল যুক্ত করছে হচ্ছে বাল্টিক সাগরের সাথে উত্তর সাগরকে। ঠিক আছে। আচ্ছা, ইস্তিয়াক বলছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন হলো গ্রিস এবং তুরস্ক, গ্রিস এবং তুরস্কের মাঝখানে অবস্থিত অবস্থিত সাগরের নাম কি? অর্থাৎ কোন সাগর নিয়ে গ্রিস এবং তুরস্কের মাঝখানে দ্বন্দ্ব বিদ্যমান? একটু সবাই অ্যান্সার দেই। গ্রিস এবং তুরস্কের মাঝে অবস্থিত খালের নাম কি? আচ্ছা, অনেকে আনসার দিচ্ছে, সেটি হচ্ছে ইজি খাল না বলছি নাকি সমুদ্র? হ্যাঁ, গ্রিস এবং তুরস্কের মাঝখানে যে সমুদ্র আছে সেই সমুদ্রের নামটা কি? আচ্ছা, সেই সমুদ্রের নাম হচ্ছে ইজিয়ান সি বা ইজিয়ান সাগর। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, আপনাদের একটু প্রশ্ন করি বাংলাদেশ নিয়ে। আপনারা বলেন তো, বাংলাদেশের মূল ভূখণ্ডের লাস্ট প্রান্তটা হলো, আমি মূল ভূখণ্ড বলছি কিন্তু বিচ্ছিন্ন ভূখণ্ড না আর কি, বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে লাস্ট প্রান্তের নাম কি বলেন তো? তাহলে এখানে একটা প্রণালী আছে, বুঝতে হবে। আচ্ছা, বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে লাস্ট প্রান্তের নাম হলো কি বলেন তো? বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের স্থানের নাম কি? আচ্ছা, বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের স্থানটির নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। ওকে, প্রশ্ন হলো শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে সমুদ্র পথটা আছে সেই সমুদ্র পথটিকে কি বলা হয়? আচ্ছা, সেই সমুদ্র পথটিকে বলা হয় কি বলুন তো? আচ্ছা, সেই সমুদ্র পথটিকে বলা হয় বাংলা চ্যানেল। বাংলা চ্যানেল। ঠিক আছে। যা হোক, তো আমার মনে হয় আজকে আমরা অনেক শিখলাম, এবং পরবর্তী দিন আমাদের নেক্সট ক্লাস কি নিয়ে হতে পারে আপনারা মতামত দিতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে এখানে ক্লাস নেওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে থাকুক। আপনারা এই ক্লাসটি পরবর্তীতে এখান থেকে সেভ থাকবে, আপনারা দেখে নিতে পারেন, আপনারা শেয়ার দিতে পারেন। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।